ওকে, আসসালামু আলাইকুম। ম্যারাথন ক্লাস 2 পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। স্ট্রাকচারাল মেকানিক্সে আমরা আজকে গুরুত্বপূর্ণ তিনটা চ্যাপ্টার আমরা পড়বো। তিনটা চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 ঘর্ষণ বল। এখান থেকে কিন্তু রচনামূলক ম্যাথ আসে, দেন হচ্ছে অনেক প্রশ্ন থাকে। তারপর হচ্ছে অধ্যায় নাম্বার 6 কেন্দ্র এবং ভরকেন্দ্র। এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার না বুঝলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কিছু বোঝা যাবে না। তার মানে এই দুইটা চ্যাপ্টারে যে 6 এবং 7 রিলেটেড কিন্তু। তো তাহলে 6 7 কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, আর এই জিনিসগুলো কিন্তু আমাদের ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রেও খুবই খুবই কাজে লাগবে। তো অবশ্যই আমরা এই ক্লাসগুলার ভালোভাবে দেখবো। দেন হচ্ছে আমরা এখন যে ক্লাসটা করবো সেটা হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 5-এর যে ঘর্ষণ বলটা আছে, সেই ঘর্ষণ বলের যদি আমরা তাকাই পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যদি একটু তাকাই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেটা আছে, ঘর্ষণ কোণ বলতে কি বুঝো, ঘর্ষণ বল কাকে বলে, সীমিত ঘর্ষণ কাকে বলে, তারপর ঘর্ষণ সহগ বলতে কি বোঝায়, স্লাইডিং ঘর্ষণ বল কি, সংক্ষিপ্ত বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখো, তারপর ঘর্ষণের 4টি বৈশিষ্ট্য লিখো, স্থিতি ঘর্ষণ ও চল ঘর্ষণের মাঝে পার্থক্য লিখো। তো এখন আমরা এই অধ্যায়ে যেটা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণ বল জিনিসটা কি। আমরা ধরো কোনো একটা তলের উপর দিয়ে কোনো একটা বস্তুকে আমরা হচ্ছে টেনে বা ধাক্কায়া সরাচ্ছি। তো সরানোর ফলে আমরা ধরো এদিকে টান দিচ্ছি, এইদিকে বস্তুটা মুভ করতেছে, এইদিকে বস্তুটা মুভ করতেছে। এই যে তলে স্পর্শ তল বরাবর একটা বাধা বল কাজ করবে, একটা কি বল কাজ করবে, বাধা বল কাজ করবে। সেই বাধা বলটাকেই কিন্তু বলা হচ্ছে ঘর্ষণ বল। তো এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে দুই টাইপের ম্যাথ করব, সেটা হচ্ছে এই ঘর্ষণ সহ মিউ ইকুয়াল টু এফ বাই আর ইকুয়াল টু ট্যান থেটা, এই সূত্র দিয়ে একটা, তারপর হচ্ছে আর একটা মোমেন্টের নিয়ে আমাদের হচ্ছে মোয়ের যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলো আমাদের করলে কিন্তু কমন পাবো ইনশাআল্লাহ পরীক্ষার সময়। তো ধৈর্য সহকারে এই ক্লাসগুলা তোমরা হচ্ছে দেখবা। তো ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দেই। প্রবলেম নাম্বার 1, এটা যদি আমরা শুরু করি, দেখো আমাদের কি লেখা আছে। প্রথমেই লেখা আছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে একটি হেলানো তলের উপর 50 কেজি ওজনের একটি বাক্সকে 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো এখন আমাদের একটা হেলানো তল আছে, একটা আমাদের কি আছে, হেলানো তল আছে। সেই হেলানো তল, সেই হেলানো তল কার সাথে, ভূমির সাথে। এটা হচ্ছে আমরা ধরলাম ভূমি। তো ভূমির সাথে আমাদের হেলানো তল আছে। হেলানো তলটা কত ডিগ্রিতে, হেলানো তলটা আছে আমাদের হচ্ছে 45 ডিগ্রিতে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হচ্ছে হেলানো তলটা আছে। তো এটা ভূমির সাথে হেলানো তল ধরলাম আমি এটা। তো হেলানো তলের ওপর 50 কেজি ওজনের একটি বস্তু আছে। এই যে 50 কেজি ওজনের একটি বস্তু আমি এখানে রাখলাম। এই বাক্সটাকে 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সাথে সমান্তরালে, হেলানো তল কোনটা, এটা, এইটার সমান্তরালে কত কেজি বলে টানতেছে, 40 কেজি বলে টানতেছে, 40 কেজি বলে টানতেছে। তো এখন সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল মানে এফ ইকুয়াল টু, যেটা ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা ইকুয়াল টু কত, এবং ঘর্ষণ সহ মিউ ইকুয়াল টু কত, এই যে দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো এখন যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে দেখো এই বস্তুটার ওজন কত ছিল, এই বস্তুটার ওজন কিন্তু ছিল আমাদের হচ্ছে কত, 50 কেজি। ওজন সবসময় নিচের দিকে কাজ করে, এটা আমরা জানি। তারপর এইখান বরাবর বস্তুটা যেহেতু এই দিকে টানতেছে, তাহলে আমাদের কিন্তু এই দিকে একটা ফ্রিকশন কাজ করবে, যেটাকে আমরা বল, এই যে এফ বল বলবো, এফ, ফ্রিকশন বল বা ঘর্ষণ বল। তো এখন এই তল বরাবর একটা প্রতিক্রিয়া দিবে, প্রত্যেক বস্তুর কি একটা প্রতিক্রিয়া দেবে না, সেই বস্তুটার প্রতিক্রিয়াটা হচ্ছে আর। তো এই বরাবর আমরা একটা রেখা টানলাম। তো এখন এই যে যে আর এর যে রেখাটা, এই রেখাটা এবং এই রেখাটা, এই যে তলটা, এই তলটা আমি ভূমি ভূমি করে দেব, মানে আর একটা ফিগার রাখবো, সেটা আমরা এইভাবে করে দেব। ধরো এই যে যে রেখাটা আছে, এই রেখাটা আমরা এইভাবে করে দিলাম, এই রেখাটা, এই যে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ছিল সেটাকে আমি এইরকম করে এঁকে দিলাম। তো এখন আঁকলে আমাদের এইটা কি হবে, এইটা তো আর একটা হবে, দেন হচ্ছে এরকম হবে। আর
তো এখন এই যে এইখানের যে কোণটা উৎপন্ন হয়েছে, এইখানের এই যে হেলানো তলে যতটুকু কোণ থাকবে এখানেও সেম কোণ উৎপন্ন হয়। তার মানে আমাদের দেখো তো এইরকম হবে কিনা, যেটা হচ্ছে 50 কেজি, কোণটা হবে কতটুকু, এইটুকু, সেটা হচ্ছে 45 ডিগ্রি। বিষয়টা আশা রাখছি বুঝছো। এই যে এই রেখাটা, এইটা আমি এভাবে করে নিলাম ম্যাথ সুবিধার ক্ষেত্রে। তারপর এইটা, এই রেখাটা এবং এই রেখাটা, তাহলে কি হবে, এটা ধরো আমি টান দিয়ে এটা এখানে নিয়ে আসলাম, তার মানে কি সবগুলা কি, সবগুলা কি একটু সরে যাবে না, সেই সরে যাবে কতটুকু, 45 ডিগ্রি করে। তো এখন আসো, আমাদের এই রেখাটা কি, এই যে এদিকে কি 40 কেজি ছিল, এই যে 40 কেজি আমরা দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের এই পাশে ছিল হচ্ছে এফ, এফটা আমরা দিয়ে দিলাম। তাহলে এফ দিলাম, 40 কেজি দিলাম দিলাম তারপর হচ্ছে এখানে 50 কেজি ছিল বস্তুর ওজন, সেটা আমরা দিয়ে দিলাম, আর উপরে আছে আর। তো এখন এই পয়েন্ট থেকে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো। তো এখন যদি আমরা এটা সমাধান করতে যাই তাহলে কি করতে হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0, আপওয়ার্ড পজিটিভ আমরা ধরলাম। তো আপওয়ার্ড যদি পজিটিভ ধরি তাহলে দেখো আমাদের উপরের দিকে কি আছে, আর আছে। তারপর উপরের দিকে যদি আর থাকে, আমরা জানতাম গত লেকচারে আমরা যে পড়ে আসছিলাম বলের মোমেন্ট, দেন হচ্ছে তারপর হচ্ছে বল বিভাজনের যে চ্যাপ্টারটা, তৃতীয় নাম্বার চ্যাপ্টারটা, সেটা সেই চ্যাপ্টারে কিন্তু আমরা উপাংশে ভাগ করা শিখছিলাম। তো এখানে যদি 45 ডিগ্রি থাকে, এই উপাংশটা হবে 50, কি হবে, কোণ আছে না, তাহলে cos হবে, cos 45 ডিগ্রি। তারপর এখানে 50 কি হবে, কোণের বিপরীত, তার মানে sin 45 ডিগ্রি। এইটা হয়ে গেল। তো এখন আসো, আমরা যদি আর এর নেই, আর এটা কি উপরের দিকে আছে, আর উপরের দিকে আছে, তার মানে আমরা উপরের দিকে পজিটিভ দিলাম। দেন হচ্ছে আমাদের নিচের দিকে দেখো এখন কি আছে, নিচের দিকে এই বলটা আছে, তার মানে আমাদের কত আছে, 50 cos কত ডিগ্রি, 45 ডিগ্রি এটা আছে। তো এখন আসো, আর কি কোনো কিছু আছে নিচের দিকে বা উপরের দিকে, আর কোনো কিছু কিন্তু নাই, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা রিয়াকশন আর ইকুয়াল টু বের করতে পারবো 50 cos 45 ডিগ্রি। তো এটা যদি আমরা ইকুয়াল টু বের করতে চাই তাহলে দেখো একটা মান চলে আসবে, সেই রিয়াকশনটা আরটা কত আসবে, তাহলে আরটা যদি আমরা বের করি তাহলে 35.36 আসে, 35.36 কি আসবে, কেজি আসবে। তো এখন সামেশন অফ হরিজেন্টাল আমরা যদি করি তাহলে হরিজেন্টাল 0, ডান দিকে পজিটিভ, ডান দিকে পজিটিভ আমরা ধরলাম, ডান দিকে কি আছে, 40 কেজি আছে, তার মানে আমরা 40 কেজি নিলাম। তারপর এখন বাম দিকে আছে ফোর্স এফ, বাম দিকে আছে কি ফোর্স এফ। তো এখন তার পরবর্তীতে এইটাও কিন্তু বাম দিকে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে 50 সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি, ইকুয়াল টু 0। তো এখন আসো, এখান থেকে যদি আমরা এফ এর মান বের করতে চাই তাহলে দেখো 50 সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু আমরা এফ লিখতে পারি। সুতরাং এফ ইকুয়াল টু আমরা কিন্তু একটা মান পাবো, সেই এফটা হচ্ছে আমাদের যেটা আসবে 4.64 কেজি, 4.64 কেজি। এটা আমাদের কিন্তু একটা অ্যান্সার। কেন, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল চাইছিল, দেখো ঘর্ষণ বল চাইছিল, তো ঘর্ষণ বলটা আমরা বের করে ফেললাম। তো এখন আসো ঘর্ষণ সহগ, সেই ঘর্ষণ সহগটা বের করার জন্য আমরা মিউ ইকুয়াল টু এফ বাই আর, এটা আমরা জানি। তো এখন আমরা উই নো দ্যাট, আমরা কত জানি, মিউ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। তো এফ এর মান আমরা অলরেডি জানলাম, সেটা হচ্ছে 4.64। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা হচ্ছে টাইপ নাম্বার 2 তোমরা বলতে পারো এই অধ্যায়ের, বাট হচ্ছে নতুন কোনো সূত্র আসবে না। তো আমরা যদি একটু দেখতে চাই যে 6 মিটার লম্বা একটি মই, এই মইয়ের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে। 6 মিটার লম্বা একটি মই, এই যে মইটা আছে সেটা হচ্ছে 6 মিটার লম্বা, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে একটি খাড়া মসৃণ দেওয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। মসৃণ কিন্তু দেওয়াল, তার মানে কি ঘর্ষণ নাই।
মইটির ওজন 100 কেজি এবং 75 কেজি ওজনের একজন লোক মইটিতে 2 মিটার ওঠার পর যদি মইটি পিছলানো শুরু করে, তবে মই ও মেঝে, এই যে মই, এই যে মইটা আছে সেই মই ও মেঝের মাঝে ঘর্ষণ সহগ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? মিউ ইকুয়াল টু 1। এটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে। তো এখন আমরা কিভাবে কি করব? দেখো, আমরা ভূমি নিলাম এবং ভূমির সাথে যে দেওয়ালটা আছে এটা আমরা দেওয়াল নিলাম। তো এই দেওয়ালটা হচ্ছে কিন্তু মসৃণ, তার মানে কোনো ঘর্ষণ নাই। ধরলাম আমি এটা বি পয়েন্ট এবং এটা এ পয়েন্ট, তার মানে এই বি পয়েন্টে কোনো ঘর্ষণ নাই। তো এখন আসো, আমাদের বলছে পিছলানো শুরু করে তবে মই ও মেঝের মাঝে। কোথায়? মই ও মেঝের মাঝে। ধরো এইখানে একজন ব্যক্তি উঠার পর, একজন ব্যক্তি এখান থেকে উঠে 2 মিটার যাওয়ার পর 75 কেজি ওজনের তার ছিল। তো এইখানে ওঠার পর এই মইটা পিছলানো শুরু করছে, তার মানে কি এই মইটা কিন্তু এদিকে আসতেছে, তার মানে আলটিমেটলি ঘর্ষণ কোন দিকে? ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? ওদিকে, বিপরীত দিকে। মই যদি এদিকে আসে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। এবং এইখানে আমাদের কিন্তু একটা প্রতিক্রিয়া দিবে, যত ওজন আসছে তার একটা প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়াটাকে আমরা ধরলাম আর। প্রতিক্রিয়াটাকে কি ধরলাম? আর। তো এখন আসো আমরা হচ্ছে সমাধান করি আস্তে আস্তে। আহ সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা নিব সেটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সলিউশন। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ, এটা আমরা ধরলাম। তো এখন এইখানে ফোর্স কোনটা কোনটা আছে? ফোর্স এখানে একটা আর এ, এইখানে একটা 75 নিচের দিকে এবং নিচের দিকে আরো 100। এইখানে নিচের দিকে 100 কার? সেটা হচ্ছে মইটির ওজন কিন্তু 100 কেজি। সেটা কোথায় আসবে? মইয়ের সেন্টারে। মই টোটাল কয় মিটার ছিল? 6 মিটার। 6 মিটার থেকে এই 3 মিটারে উপর থেকে এবং নিচ থেকে 3 মিটার যাওয়ার পর আমাদের কিন্তু এই পয়েন্টে মইটির ওজন কাজ করতেছে। তাহলে আমরা এটা লিখে দিলাম। তো এখন আসো, উপরের দিকে আমাদের হচ্ছে আর কাজ করতেছে, তাহলে আর পজিটিভ। দেন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে হচ্ছে 75, দেন হচ্ছে নিচের দিকে আরো কাজ করতেছে 100 কেজি, ইকুয়াল টু 0। তো আর ইকুয়াল টু আমরা পাইলাম 175 কেজি, এটা আমরা পাইলাম রিঅ্যাকশন। তো এখন আসো, আমাদের এফ টা বের করতে হবে, কারণ আমরা একটা সূত্র জানি, মিউ ইকুয়াল টু এফ বাই আর। মিউ ইকুয়াল টু কি? এফ বাই আর। তাহলে মিউ আমাদের যেহেতু বের করতে হবে, আর পাইলাম, এফ ও তাহলে কি করতে হবে? পেতে হবে। তাহলে এফ যদি পাইতে চাই, সামেশন অফ, এখন আমরা হচ্ছে হরিজন্টাল নিলে হবে না, কারণ এখানে হরিজন্টাল কোনো মান নাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? মোমেন্ট নিতে হবে। সেই মোমেন্টটা কোথায় নিব? কারণ এইখানে যখন মোমেন্ট নিব, এই এফ এর কিন্তু এফটা আমাদের রাখতে হবে। এখানে যখন মোমেন্ট নিব এফ থাকবে না, কারণ লম্ব দূরত্ব নাই। লম্ব দূরত্ব যদি না থাকে, শূন্য হয়, তাহলে আমাদের কি টোটালটাই তো শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব। কোথায়? বি পয়েন্টে। সামেশন মোমেন্ট এট বি ইকুয়াল টু হচ্ছে 0, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে পজিটিভ আমরা ধরলাম। তো ঘড়ির কাঁটার দিকে যদি পজিটিভ হয়, তাহলে এখান থেকে আমাদের প্রথম অবস্থায় আসবে হচ্ছে 100 কেজি, বা তুমি নিতে পারো হচ্ছে আমাদের কত, এই এফ, বা এই যে হ্যাঁ এফ এবং আর, এটা নিতে পারো। তো এই পয়েন্টে আমাদের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আর আছে, এই যে এরকম হচ্ছে। আলটিমেটলি আমাদের এইখানে একটা ফোর্স আসছে, এইখানে একটা ফোর্স আসছে, এইখানে একটা ফোর্স আসছে, এই দিকে একটা ফোর্স আসছে। তো এখন এই প্রতিটা ফোর্সই কি আসবে না? প্রতিটা ফোর্সই কিন্তু আমাদের আসবে মোমেন্ট নিলে। 3 মিটার, 1 মিটার, 2 মিটার। তো আমাদের এইটা লম্ব দূরত্ব বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে এবং এটাও বের করতে হবে। কেন? দেখো আমরা কিভাবে বের করি। এটা ছিল আর, তো আর ইনটু আর কি একটা বল, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এই যে এটা। তো ইনটু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কিভাবে নিব? এই পয়েন্টে থেকে করছি যেহেতু, তার মানে এই পয়েন্ট থেকে এই যে এইটা যদি পাস করায় দেই তাহলে এই দিকে চলে যাবে। তো এইখান থেকে এতটুকু হচ্ছে তার লম্ব দূরত্ব। সেটা আমরা কিভাবে বের করব? টোটাল ছিল 6 এবং 60 ডিগ্রি। আমাদের এই ত্রিভুজের এটা ছিল 60 ডিগ্রি এবং এটা ছিল হচ্ছে 6। তাহলে এইটা আমরা বের করতে পারবো না। x ইকুয়াল টু তাহলে কত আসবে? x ইকুয়াল টু 6 cos 60 ডিগ্রি। তো এইটা দেখো cos এর সাথে কিন্তু সামঞ্জস্য করে বের করা যায়, কারণ cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারো? x ডিভাইডেড বাই 6। তো এখন x ইকুয়াল টু তাহলে কি লিখতে পারো? 6 cos 60 ডিগ্রি।
এভাবেই কিন্তু আসছে, তার মানে 6 cos 60 ডিগ্রি আমরা লিখলাম। তো এখন আসো তার পরবর্তীতে এফ আছে, এই পয়েন্টে এফ আছে, তো এফটা কোন দিকে কাজ করছে, এই দিকে কিন্তু, তাহলে আমাদের লম্ব দূরত্ব কোথা থেকে আসবে, এইখান থেকে, এখান থেকে। তো এখন কথা হলো এই যে আর ইনটু এত যে নিলাম, এটা আমাদের কোন দিকে কাজ করতেছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এই পয়েন্টে কেন্দ্র করে আমাদের এটা কিন্তু যদি ঘুরাই তাহলে আমাদের কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছে, তার মানে পজিটিভ। এখন আসো এখানে যে আরেকটা ফোর্স আছে এফ, এই এফটা আমাদের কাজ করতেছে এদিকে, তাহলে আমাদের এটার জন্য লম্ব দূরত্ব কি এতটুকু হবে কিনা, তো লম্ব দূরত্ব যদি হয় এই এক্স টা যদি আমরা বের করি তাই, তাহলে এখন আমাদের হচ্ছে 6 সাইন কিন্তু হবে, সাইন 60 ডিগ্রি। তো এখন আমরা যদি বের করি তাহলে ওটা এফ, এটা কোন দিকে ঘুরবে, এই পয়েন্টকে কেন্দ্র করে এফটা কিন্তু এই দিকে ঘুরবে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এফ ইনটু আমরা কি লিখতে পারি, 6 সাইন 60 ডিগ্রি। তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে এই বলটা নিলাম 75 কেজি, 75-এর, তো 75 যদি নেই, আমাদের এই পর্যন্ত যে মানটা আছে সেটা কিন্তু এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ছিল 1 আর এখান থেকে এই পর্যন্ত আছে 3, তার মানে এই পয়েন্টে যদি আমরা নিতে চাই তাহলে টোটাল কত হবে, 4। তাহলে আমরা 4 যদি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ত্রিভুজটা এইরকম হবে কিনা, 4 দেন হচ্ছে এখানে তো 60 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের ফোর্সটা তাহলে এখন কোথায়, এইখান বরাবর আছে, তো এই মানটা আমরা বের করতেছি, এই যে এইটা। তো এই মানটা যদি বের করতে চাই তাহলে, কারণ লম্ব দূরত্ব তো এখান থেকে, লম্ব দূরত্ব তাহলে কত, এই যে এতটুকু, এই এতটুকু আমরা এক্স পরিমাণ বের করব, তাহলে এখানে আমাদের কত আছে 75 কেজি, 75 ইনটু হচ্ছে লম্ব দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমাদের কত আসবে, এক্স এর মানটা আসবে হচ্ছে 4 cos 60 ডিগ্রি। এটা আমাদের কোন দিকে ঘুরবে, এই পয়েন্টকে কেন্দ্র করে এটা কিন্তু আমাদের এই দিকে ঘুরবে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার পরবর্তীতে আবার আসো আরেকটা 100 কেজি, 100 কেজির জন্য আমরা এটাও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, কারণ 100 কেজি এই বরাবর আছে, তো এখানে এই এক্স এর মানটা বের করতে হবে, এইটুকু আবার 3, তাহলে 3 cos 60 ডিগ্রি, এই হচ্ছে আমাদের ইকুয়াল টু 0, আর কোনো ফোর্স নাই। তো এখান থেকে আর এর মান আমরা জানি 175 কেজি, 6 cos 60 ডিগ্রি মাইনাস এফ ইন্টু 6 সাইন 60 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস 75 ইন্টু 4 cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস 100 ইন্টু হচ্ছে 3 cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে শুধুমাত্র এফ জানি না, তাহলে এফ ইকুয়াল টু কিন্তু, আচ্ছা এবার দেখো আমাদের হচ্ছে এফ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 4330 কেজি। এখন আমরা যদি মিউ বের করতে চাই ঘর্ষণ সহক, মিউ ইকুয়াল টু আমরা জানি এফ ডিভাইডেড বাই আর, তাহলে এফ এর মান কত আমাদের 43.30 ডিভাইডেড বাই আর এর মান কত 175। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে, ভাগ আমাদের কত 175, সেটা হচ্ছে 0.247 আসতেছে, 0.247, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের হচ্ছে ম্যাথের সকল কার্যক্রম। তো এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল থেকে, এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু এই ম্যাথগুলাই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব সহকারে দেখবা, সেগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। তো এই পর্যন্তই ছিল ঘর্ষণ বল। ওকে, আবার হচ্ছে ঘর্ষণ বলের আমরা যদি একটা ম্যাথ করতে চাই, যে ম্যাথটা আমাদের স্টুডেন্টদের অনেকেরই সমস্যা হয়েছে, মানে অনেকেই বলতেছে ভাইয়া ম্যাথটা করাই দিন, ভাইয়া ম্যাথটা করাই দিন, তো আমি এজন্য এই ম্যাথটা হাতে নিছি, না হলে তোমাদের টাইপ 1 টাইপ 2 কিন্তু আমার করানো শেষ। তো এখন দেখো এই ম্যাথটা শুধু আমরা গ্রাফ যদি বুঝি, মানে ডায়াগ্রামটা যদি বুঝি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই ম্যাথটা কিন্তু তোমরা করতে পারবা। তো এখন দেখো আমাদের এখানে বলা আছে 200 কেজি ওজনের একটি বস্তু 35 ডিগ্রি কোণে তলের উপর সাম্য অবস্থায় আছে এবং একটি 20 কেজি বল ভূমির সাথে সমান্তরালভাবে উপর দিকে চলছে, পিছলিয়ে পড়া বাধা প্রদানের জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বলের মান ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। আমাদের এই দুইটা জিনিস চাইছে, তো আমরা ম্যাথ পড়ে কিন্তু কোনো কিছু বুঝতে পারলাম না, এখন দেখি আমরা একটু বুঝে বুঝে পড়ি। তো আমাদের বলছে প্রথমেই 200 কেজি ওজনের একটি বস্তু 35 ডিগ্রি কোণে তলের উপর সাম্য অবস্থায় আছে, তার মানে আমরা একটা ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা কি নিলাম আমরা ভূমি নিলাম, তো ভূমির সাথে একটা তল আছে, সেই তলটা হচ্ছে 35 ডিগ্রি কোণে আছে,
তো 35 ডিগ্রি যদি কোণে থাকে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই তলের ওপর বস্তুটা আছে, সেই তলের ওপর যে বস্তুটা আছে তার ওজন হচ্ছে কত, 200 কেজি। ওজনটা সবসময় আমরা জানি নিচের দিকে কাজ করে, তো 200 কেজি আমরা দিয়ে দিলাম, 200 কেজি। তার পরবর্তীতে 35 ডিগ্রি কোণে, তো এবং একটি 20 কেজি বল, একটি কি করছে 20 কেজি বল ভূমির সাথে সমান্তরাল ভাবে, ভূমির সাথে সমান্তরালে, ভূমি কোনটা, এদিকে কিন্তু বুঝতে হবে ভূমি কিন্তু এটা কিন্তু ভূমি, তো ভূমির সাথে সমান্তরালে, তার মানে কি সমান্তরাল মানে কি এরকম রেখা দুটো এরকম হবে, তো ভূমির সাথে সমান্তরাল যদি নিতে চাই তাহলে এরকম সমান্তরাল হবে, এটা হবে 20 কেজি। তো 20 কেজি ওজনে এদিকে 20 কেজি টানে কিন্তু এদিকে টানতেছে বা যেটাই করতেছে। তো এখন ভূমির সাথে সমান্তরাল ভাবে উপর দিকে চলছে, তো পিছলিয়ে পড়া বাধা প্রদানের জন্য আমাদের কি বলছে, এই যে বস্তুটা এরকম যে আছে তারপরেও এই বস্তুটা পিছলিয়ে পড়ার একটা প্রবণতা আছে, মানে নিচের দিকে পড়তেছে। তো একটা হেলানো তল মসৃণ যদি হয় তাহলে কি এটা পড়তে পারে না, অবশ্যই কিন্তু পড়তে পারে। তো এই পড়াটা বাধা প্রদানের জন্য আমাদের এই দিকে কি রকম ফোর্স দিতে হবে সেই ফোর্সটাই আমাদের মানে নির্ণয় করতে বলছে। তো এখন আসো, আমাদের যদি বস্তুটা এইদিকে মুভ করে মানে পিছলিয়ে পড়তেছে, ধরো পড়তেছে, তো পড়লে তাহলে আমাদের কি এই তলটা ঘর্ষণ বল যেটা সেটা কিন্তু গতির বিপরীত দিক হয় সব সময়, মানে বস্তুটা যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে হতে ওই ফোর্সটা কাজ করবে, তাহলে এই দিকে কিন্তু আমাদের হচ্ছে এফ বল কাজ করবে। তার মানে তলে যে ফোর্সটা উৎপন্ন হবে ঘর্ষণ বল সেটা কিন্তু এফ, এই বলটা। তো এই বলের মানটাই কিন্তু বলছে যে ঘর্ষণ বলের মান কত, F = what। তারপর দেখো ঘর্ষণ সহগ মানে মিউ = what, এটা বের করতে বলছে। তো এখন আসো, এই তলের উপর যেহেতু বস্তুটা আছে তাহলে এই তল বরাবর উপরের দিকে কিন্তু একটা রিঅ্যাকশন কাজ করে, প্রত্যেক ক্রিয়ারই কি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে না, তার মানে কি এটার হচ্ছে একটা প্রতিক্রিয়া বল আছে। তো এখন আসো, আমরা যদি এখানে ডটেড লাইন দেই তাহলে দেখো আমরা এই যে r যেটা আছে সেটাকে আমরা y অ্যাক্সিস কল্পনা করলাম, y অ্যাক্সিস ধরলাম, y মানে এটা r, দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই রেখাটা। তো এখন আসো এই পয়েন্টটা ধরো, আমি এই পয়েন্ট ধরলাম মানে বস্তুর যে পয়েন্ট। তো এখন এই যে তলটা আছে এই তলটা সবসময় আমরা হরিজন্টাল ধরবো, মানে এই যে ও এ এই রেখাটা আমরা হরিজন্টাল ধরবো, ধরো ও এ এখানে ধরলাম, ধরার পর আমরা এই পয়েন্টে যে বস্তুটা আছে বস্তুটা তাহলে কি এখানে কি 90 ডিগ্রি কোণেই তো এই রিঅ্যাকশনটা দিছে, তার মানে এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে, ঠিক আছে। তো এখন আসো, আমাদের যে বলগুলো আছে সেই বলগুলো আমাদের নিতে হবে। দেখো এখানে যদি 35 হয় এখানেও কি 35 হবে অবশ্যই, তাহলে এইখানে যদি 35 হয় এখানেও কিন্তু 35, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আসো, আমরা এইখানে যে রেখাটা মানে এই যে r এর সাথে এইটা কিন্তু আমরা ভার্টিক্যাল করে দিছি, মানে চিত্রটাকে আমরা একটু এদিকে করে দিছি, এই যে এই তলটাকে এই যে ও এটাকে আমরা এদিকে টেনে আমরা এদিকে নামাই দিছি, তাহলে কি হবে মেজারমেন্টটা কি হবে, দেখো এটা যদি আমরা এদিকে টান দিয়ে এখানে নিয়ে আসি তাহলে এই যে রেখাটা আছে এটা কিন্তু একদম লম্বিক হবে, লম্ব রেখা। তো এটা যদি হয় তাহলে আমার তো এটাই হইছে। তো এখন আসো, এই যে f যেটা fটা কি ছিল ও এ বরাবর, তার মানে এখানে f আছে, ঠিক আছে। তার পরবর্তীতে এখন দেখো এইখানে একটা ফোর্স ছিল যেটা হচ্ছে এই রেখার সাথে ও এ রেখার সাথে আমাদের কি হইছে এরকম ভাবে ছিল, যেটা হচ্ছে কি 35 ডিগ্রি কোণে ছিল, যেটা কত কেজি ছিল 20 কেজি, এটা কিন্তু দেওয়া আছে। তার পরবর্তীতে আসো, আমাদের একটা ওজন আছে যেটাও হচ্ছে 35 ডিগ্রি, যেটা হচ্ছে আর যে এই যে আর এর যে রেখাটা আছে সেটার সাথে কিন্তু 35 ডিগ্রি কোণে ছিল, তো সেটা আমাদের কত ছিল 200 কেজি। তো এখন আসো, তার পরবর্তীতে আমরা যদি এখন ম্যাথটা করতে পারবো, কিন্তু এখন কিন্তু সমাধান সহজ। তো এখন কিন্তু ওই আগের মতোই সলিউশন, এতটুকু একটু কঠিন ছিল, তোমরা হচ্ছে একটু যদি মন দিয়ে বুঝো তাহলে কিন্তু এটা কিন্তু পারবা, কোনো কঠিন না, একদমই সহজ। স্ট্রাকচার মানে কিন্তু খুবই সহজ একটা জিনিস। তো এরকম ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতেই পারে হ্যাঁ। তো তাহলে কিন্তু ওখানে কনফিউশনের কিছু নাই, তোমরা কিন্তু ভালোভাবে তোমরা যাতে ম্যাথটা দিতে পারো। তো এখন আমরা কি করব, সামেশন অফ হরিজন্টাল করব, যেহেতু সাম্য অবস্থার কথা বলছে, সাম্য অবস্থায় থাকলে সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল সবগুলা 0 হয়। আমরা হরিজন্টাল যেহেতু ডান দিকে, হরিজন্টাল মানে কি অনুভূমিক যে রেখাগুলো আছে সেগুলো, তার মানে কি এটা আমাদের কি হরিজন্টাল, তো এটা আমরা ডান দিকে সবগুলো পজিটিভ ধরবো। ডান দিকে কি কি ফোর্স আছে F আছে, তাহলে F আমরা নিলাম, F যেহেতু ডান দিকে আছে পজিটিভ আছে। তো এখন এইখানে যে একটা রেখা আছে সেটার হচ্ছে দুইটা উপাংশ হবে, তির্যক একটা রেখা আছে, একটা হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল হবে। তো হরিজন্টালেরটা কি হবে, দেখো এইখানে 35 আছে, কারণ এইখানে যে রেখা যে কোণ এখানেও কিন্তু কোণ, তাহলে কোণের সাথে আমার
আমার যেটা কথা বলবো যে তোমরা এভাবে মনে রাখবা, সহজ হবে। যেটা হচ্ছে এই 20 কেজি যে আছে, এই 20 কেজির উপাংশ হরিজন্টাল যেটা হবে 20, তারপর হচ্ছে এই যে যার সাথে কোণ থাকবে, সাইন কস নিয়ে তোমাদের খুবই সমস্যা হয়, তো এটা একটু মাথায় রাখো যে 20 যার সাথে কোণ আছে, যার সাথে মানে যেই রেখার সাথে কোণ থাকবে সেটাই হবে কস, সেটাই হবে কি কস। তারপর হচ্ছে আমাদের কি 20 কস, এখানে কি ডিগ্রিটা কস থিটা মানে 35 ডিগ্রি। তো এখন হরিজন্টাল শেষ, ভার্টিক্যাল কি হবে তাহলে 20, তারপর হচ্ছে এখানে যদি cos হয় মানে তার কোণের উল্টাটা হবে হচ্ছে sin, sin 35 ডিগ্রি। তো ঠিক সেম ভাবে আমরা যদি এইটার উপাংশ করে নেই, তোমরা যখন হচ্ছে প্র্যাকটিস করবা বা বুঝে যাবা তখন কিন্তু এভাবে উপাংশ ভাগ করার কোনো কিছু নাই, চিত্রের মধ্যে দেখাইতে হবে, নট ম্যান্ডেটরি। এটা তুমি একাই করতে পারবা, এমনিতেই করতে পারবা যে কি হবে এখানে। তো এটা আমাদের কোণ আছে এইটার সাথে, তাহলে এটার সাথে লম্বর সাথে যেহেতু কোণ আছে, তো ভার্টিক্যালি যদি যখন হবে যে উপাংশটা হবে সেটা হবে 200 cos কি হবে 30 ডিগ্রি, সরি 35 ডিগ্রি, এখানে কিন্তু 35 ডিগ্রি। তারপর হচ্ছে হরিজন্টাল যেটা হবে সেটা হবে 200, তারপর হচ্ছে sin, যেহেতু এখানে cos বসে গেছে, sin 35 ডিগ্রি। তো এইভাবে আমি বুঝাবো, দেখো হচ্ছে তোমরা এইভাবে বুঝবা। তো এখন আসো আমরা হরিজন্টালি F নিছি, বাট এইখানে আরেকটা হরিজন্টাল ফোর্স আছে যেটা হচ্ছে ডান দিকেই কাজ করছে, তো আমরা পজিটিভ দিলাম 20 cos কত হবে 35 ডিগ্রি। তো এখন আসো তার পরবর্তীতে একটা বাম দিকে কাজ করছে যেটা হচ্ছে 200 sin কত হবে 35 ডিগ্রি ইকুয়াল টু 0, আর কোনো ফোর্স কিন্তু নাই। তো তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো তো, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কিন্তু f এর মান চলে আসবে। তো এখান থেকে যদি আমরা f ক্যালকুলেশন করি, f ইকুয়াল টু, তাহলে আমরা হচ্ছে এই 200 টা যদি এর পাশে নিয়ে আসি তাহলে 200 কি হবে sin 35 ডিগ্রি, তারপর হচ্ছে এইটা মাইনাস হয়ে যাবে 20 cos 35 ডিগ্রি, এটা কিন্তু হবে। তো এখন আমরা যদি অ্যানসার করি তাহলে দেখো কত আসে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে হচ্ছে 20 cos 200 sin তারপর হচ্ছে 35 ডিগ্রি মাইনাস 20 cos 35 ডিগ্রি, তাহলে আসতেছে আমাদের কত 98.33 কেজি। এটা কি ফ্রিকশন মানে বল, ফ্রিকশন ফোর্স যেটা, এই যে এফ এর মান, তাহলে এই দিকে এফ কে কাজ করতে হবে কত, এফ এর মানটা এই দিকে কাজ করতে হবে। তো এটাকে আমাদের কত আছে, এটা হচ্ছে 98.33 কেজি, কিন্তু আমাদের এই পিছলানোটাকে বাধা প্রদানের জন্য আমাদের এই ফোর্সটা কিন্তু দিতে হবে। তো এখন ঘর্ষণ সহগ নির্ণয়ের জন্য আমরা কিন্তু সূত্র জানি মিউ ইকুয়াল টু F/r, তার মানে এই r এর মানটা কিন্তু বের করতে হবে। তো r এর মানটা কি আছে ভার্টিক্যাল, তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স নিতে হবে। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0, উপরের দিকে কিন্তু আমরা পজিটিভ ধরবো, উপরের দিকে আমরা কি ধরবো পজিটিভ ধরবো। তো উপরের দিকে যদি পজিটিভ হয় তাহলে আমরা কি ধরতে পারি, উপরের দিকে r আছে তাহলে r পজিটিভ থাকবে, তার পরবর্তীতে উপরের দিকে কি আর কোনো ফোর্স আছে, আর কোনো ফোর্স নাই, দেখো এটাও নিচের দিকে এটাও কিন্তু নিচের দিকে, তাহলে আমরা নিয়ে নিলাম। তো এখন -20 sin 35 ডিগ্রি, তারপর এটা নিব এবং এটা নিব, তাহলে আমাদের আছে কত 200, তারপর হচ্ছে cos 35 ডিগ্রি ইকুয়াল টু 0, আর কোনো ফোর্স কিন্তু নাই। তো এখান থেকে আমরা r বের করতে পারবো, r যদি বের করি তাহলে কত আসে, আমরা যদি নেই এখানে 200 cos 35 ডিগ্রি মাইনাস প্লাস হবে 20 sin 35 ডিগ্রি ইকুয়াল টু, দেন হচ্ছে আমরা কিন্তু একটা মান পাবো, সেই মানটা আমাদের কত আসে, সেই মানটা যদি আমরা বসাই 200, তারপর হচ্ছে cos 35 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস 20, তারপর হচ্ছে sin 35 ডিগ্রি, আসতেছে হচ্ছে 175.30, এটা কিন্তু কেজি আসতেছে, এটা হচ্ছে উপরের দিকে। তো এখন এই রিঅ্যাকশন কিন্তু কাজ করছে আমাদের এখন এটা। তো এখন আমরা জানি কি, উই নো দ্যাট, আমরা জানি কিন্তু আমরা f এর মান জানলাম এবং r এর মান জানলাম, মিউ ইকুয়াল টু তাহলে f/r, এটা কিন্তু ঘর্ষণ সহগ, তার মানে মিউ ইকুয়াল টু আমরা জানি f/r, তো f এর মান বসাও, f এর মান আছে আমাদের কত 98.33, তারপর হচ্ছে আমাদের আছে r এর মান 175.30। তো এটা হচ্ছে যদি আমরা বসাই মিউ এর একটা মান চলে আসবে, সেই মিউ এর মানটা হচ্ছে 0.56, এটা হচ্ছে অ্যানসার।
তো আমরা জানি ঘর্ষণ সহগের কোনো আমাদের কি হয় না, ঘর্ষণ সহগের কিন্তু আমাদের কোনো একক নাই। তো এটা একটা টোর, তো আমাদের এটা কিন্তু কোনো একক থাকবে না। তো এটা আমাদের একটা অ্যানসার, ঘর্ষণ সহগ এবং ঘর্ষণ বল নির্ণয় করতে বলছিল, তো এটা আমরা নির্ণয় করলাম ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ এটা। তো এই ছিল আমাদের এই ম্যাথটা। তো এই নিয়ে তোমাদের হচ্ছে ঘর্ষণ বলের যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো ঘর্ষণ বলটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ কিন্তু থাকবে। তো তোমরা কিন্তু এটা চ্যাপ্টারটা হেলায় ফেলাই দিও না, চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা করতে পারো। মোয়ের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এইগুলো ম্যাথও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইপগুলো কিন্তু দেখতে হবে। তো আমি যতগুলো ম্যাথ করাইছি সবগুলো বেসিক কিন্তু দিয়েই করাচ্ছি, তো তোমাদের কিন্তু কোনো ভয়ের কারণ নাই। এই চ্যাপ্টারগুলো থেকে যে ম্যাথগুলো দিবে সবগুলো টাইপই তোমাদের আমি করাই দিচ্ছি। তো এগুলা কিন্তু তোমরা ভালোভাবে করলে দেখা যাবে যে পরীক্ষায় যে ম্যাথই দিক না কেন তুমি কিন্তু করতে পারবা। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি 6 অধ্যায় দেখি যে কেন্দ্র ও ভর কেন্দ্র, এই অধ্যায়টা, এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ থাকে, এই অধ্যায় থেকে ম্যাথ থাকে, এবং এই অধ্যায় বুঝতে পারলে আমরা হচ্ছে সপ্তম অধ্যায় কিন্তু ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তো তাহলে এই অধ্যায়ের সাথে কিন্তু এই সপ্তম অধ্যায় খুবই রিলেটেড, তো তাহলে কিন্তু আমাদের এটা ভালোভাবে শিখতে হবে। তো এখন আসো আমাদের এখানে অতি সংক্ষিপ্ত যেগুলো শিখতে হবে, অতি সংক্ষিপ্তর মধ্যে আমরা দেখতে পারি যে কি কি পদ্ধতিতে ভর কেন্দ্র নির্ণয় করা যায়, এটা একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি, মোমেন্ট পদ্ধতি এবং ইন্টিগ্রেশন পদ্ধতি। আমরা চারটা পদ্ধতিতে মোমেন্ট ভর কেন্দ্র নির্ণয় করতে পারি। এবং ভর কেন্দ্র ও কেন্দ্রের মাঝে পার্থক্য। আচ্ছা, ভর কেন্দ্র জিনিসটা কি এটা যদি আমরা একটু বলতে চাই, ভর কেন্দ্র হচ্ছে একটা সলিড বস্তু। ধরো এই যে আমার একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোন কিন্তু একটা সলিড বস্তু। এই বস্তুটার এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্ট দিয়ে পুরোটা আমি যখন এটা টেবিলের উপর রাখবো বা যে কোনো কিছুতে রাখি বা হাতের উপরে রাখি, এটার যে সম্পূর্ণ ওজনটা আছে সেই ওজনটা কিন্তু আমাদের, বা ভরটা আছে সেই ভরটা কিন্তু আমাদের হচ্ছে এমন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট দ্বারা কাজ করে। তো ওই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ভর কেন্দ্র। এখন কেন্দ্রটা কি? কেন্দ্রটা হচ্ছে আমাদের, ধরো এই যে একটা চিত্র, এই চিত্র বা একটা সার্কেল, এই সব জিনিসের একটা কি কেন্দ্র থাকে, একটা মধ্যবিন্দু থাকে, বা একটা এমন একটা পজিশন থাকে যেটা হচ্ছে একদম মাঝখান, তো এটাকে বলা হচ্ছে কেন্দ্র। তো এখন আসলে রেফারেন্স অক্ষ কি? রেফারেন্স অক্ষ বলতে আমরা ধরো একটা অক্ষের সাপেক্ষে কোন বস্তুর ভর কেন্দ্র আমরা নির্ণয় করব, একটা অক্ষের সাপেক্ষে অন্য একটা বস্তু আমরা কি করব, অন্য একটা বস্তুর বা কোনো কিছু আমরা নির্ণয় করব, তখন মানে একটা সাপেক্ষে কোন বস্তু বা চিত্রের কেন্দ্র বা ভর কেন্দ্রের সর্বদা একটি কল্পিত অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হয়। মানে আমরা যে কোনো কিছুর ভরকেন্দ্র যখন বা কেন্দ্র আমরা নির্ণয় করতে চাবো, তখন কিন্তু একটা অক্ষের সাপেক্ষে, যেমন হচ্ছে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো এই অক্ষের সাপেক্ষে বলা আমাদের কিন্তু নির্ণয় করা হয়। সেই অক্ষের সাপেক্ষে যে অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করে থাকি সেই অক্ষটাকে বলা হচ্ছে রেফারেন্স অক্ষ। তার পরবর্তী আসো প্রতিসম অক্ষ। প্রতিসম অক্ষ কি? ধরো এই যে একটা আমাদের কি আয়তাকার বস্তু, আয়তাকার বা আয়তাকার রেক্ট্যাঙ্গুলার একটা নিলাম, তো এই রেক্ট্যাঙ্গুলারকে আমি দেখতেছি যে প্রতিসম করা যায়। প্রতিসম মানে কি? এই পাশে যে যেমন আছে যতটুকু আছে এই পাশেও ঠিক ততটুকু আছে, এই যে এইভাবে যে আমরা ভাগ করলাম সেটাকে বলা হচ্ছে প্রতিসম অক্ষ। তো ভরকেন্দ্র বলতে কি বোঝায়? প্রতিসম অক্ষ আবার এরকম হতে পারে, মানে অক্ষ তো সেম, দেন হচ্ছে আমাদের ধরো এরকম টি সেকশন আছে, টি সেকশনকে আমরা যদি এরকম ভাবে কাটি ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন কিন্তু আমাদের এটা আর দেখো হইতেছে আমরা এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে, এটা আমরা বলতে পারি যে ওয়াই ওয়াই অক্ষে কি প্রতিসম, এইভাবে আমরা বলতে পারি। তারপর আসলে ভর কেন্দ্র বলতে কি বোঝায় সেটা আমরা এখানে বুঝলাম। তারপর হচ্ছে কেন্দ্র বলতে কি বোঝায় এটা জানি। তারপর হচ্ছে কেন্দ্র বলতে কি বোঝায় এটা দুইবার হয়ে গেছে না, আচ্ছা ব্যাপার না, দেন হচ্ছে দেখে নিও। তারপর আসো আমাদের হচ্ছে কি একটি ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় অবস্থিত, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় অবস্থিত সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো একটা ত্রিভুজের ভর কেন্দ্র কিন্তু এরকম ভাবে হয়, যেটা হচ্ছে এই পজিশনে, যেটা হচ্ছে উপর থেকে হচ্ছে 2/3, মানে এটা যদি h হয়, হাইটটা ধরো h হয় এবং এটা যদি b হয়, তাহলে উপর থেকে 2/3 h এবং এতটুকু মানে নিচ থেকে যদি আমরা যাই 1/3 h, তার পরবর্তীতে এখানে এই পজিশনে যদি যাই এতটুকু, সেটা হচ্ছে 1/3, এটা কি b, এই যে b, তারপর এইদিকে যদি যাই এখান থেকে এই পর্যন্ত যখন যাব সেটা হচ্ছে 2/3 b। এই হচ্ছে আমাদের এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি, যখন যেখান থেকে যাব শীর্ষ থেকে যদি আমরা নিচের দিকে আসি তখন হচ্ছে 2/3, বা এই পাশের শীর্ষ থেকে যদি আমরা এই পয়েন্ট পর্যন্ত যাই তখন হচ্ছে 2/3, এবং নিচ থেকে যদি আমরা উপরের দিকে এই কেন্দ্র পর্যন্ত যাই 1/3, এবং এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত যাই 1/3 b, এবং এখানে 1/3 h, মানে উপরের দিকে উপর নিচ করলে যখন আমরা বলবো তখন h দেবো, এবং হচ্ছে হরিজন্টাল যখন থাকবে তখন আমরা b দেবো।
আচ্ছা, এই সংক্ষিপ্তটা যদি আমরা অ্যানসার করতে যাই যে আয়তক্ষেত্রের কেন্দ্র নির্ণয় করো, সেটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এই আয়তক্ষেত্রটা আমরা হচ্ছে বি এন্ড হচ্ছে ডি, এইভাবে আমরা হচ্ছে কি করলাম, বিটা হচ্ছে প্রস্থ ধরলাম এন্ড হচ্ছে গভীরতা যেটা হচ্ছে ডি। তো এখন আমরা এটাকে দুই ভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এক্স বরাবর আমরা স্ট্রিপ কল্পনা করতে পারি এবং ওয়াই বরাবর কিন্তু স্ট্রিপ কল্পনা করতে পারি। তো এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স বরাবর আমরা একটা স্ট্রিপ নিছি, সেটা হচ্ছে কি এই ছোট্ট একটা ক্ষুদ্র ফালি নিছি, সেটা হচ্ছে কি এক্স বরাবর। তো এখন এক্স বরাবর কোণ থেকে, এই যে আমরা এক্স থেকে আমরা হচ্ছে ওয়াই ডিসটেন্স দূরে আমরা একটা ডি ওয়াই কেটে নিলাম। ডি ওয়াই মানে কি ছোট্ট জায়গা, মানে ডি যার সাথে থাকবে সেটা কিন্তু ছোট্ট একটা পোরশন। তো আমরা একটু কেটে নিলাম, এইভাবে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। তো এই ক্ষুদ্র যে ফালিটা আছে সেই ক্ষুদ্র ফালিটা আমরা হচ্ছে বর্গকেন্দ্র নির্ণয় করব। সেই বর্গকেন্দ্রটা আমরা জানি কি DA ডিভাইডেড বাই DAY, এটা সেটা হচ্ছে আমাদের কিন্তু সংজ্ঞা অনুসারে ওখান থেকে কিন্তু এটা চলে আসে। তো আমরা কিভাবে নির্ণয় করলাম, সেটা হচ্ছে DY DA মানে যে ছোট্ট পোরশনটার পুরোটার ক্ষেত্রফল DA এবং হচ্ছে Y সেটা হচ্ছে এই কতটুকু দূরত্বে আছে সেটা, এবং ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এই সেকশনটা হচ্ছে ক্ষেত্রফল, এই ছোট্ট সেকশনটা হচ্ছে ক্ষেত্রফল নিতে হবে। তো এখন সম্পূর্ণ ক্ষেত্রটির যদি আমরা কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, সম্পূর্ণ ক্ষেত্রটির যখন আমরা কেন্দ্র নির্ণয় করতে যাব তখন এটা কিন্তু আমাদের হচ্ছে ইন্টিগ্রেট করতে হয়। তো এটা আমরা যেহেতু y ডিসটেন্স দূরে নিছি দেন হচ্ছে আমরা y বার বের করতে পারবো। তো এখানে আমরা হচ্ছে কি করলাম, লিমিট দিয়ে দিলাম 0 থেকে d পর্যন্ত কিন্তু আমরা এটা যেতে পারবো। তারপর হচ্ছে dA দেন হচ্ছে y ডিভাইডেড বাই dA এতটুকু। তার পরবর্তীতে আসো আমরা যদি এখানে DA পরিমাণ যদি বসাই দেই, DA ইকুয়াল টু আমরা কত বসাইতে পারি, DA এখন এটা একটা কি আয়তক্ষেত্র না, এই ছোট্ট যে কাটা অংশটা এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। তো আমরা ধরবো এটার ক্ষেত্রে কত b, তাহলে b ইনটু এইটুকু প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে dy ইনটু dy, এটা আমরা বুঝলাম। তো এখন d এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি 0 দেন হচ্ছে d, তারপর হচ্ছে d এর পরিবর্তে কিন্তু আচ্ছা আমরা এইটুকু একটু আলাদা করে দেই, 0 দেন হচ্ছে d তারপর হচ্ছে dA y দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে b দেন হচ্ছে dA। এটা যদি আলাদা করি তাহলে দেখো আমাদের উপরেরটা কিন্তু সেম থেকে যায়, উপরেরটা আমরা হচ্ছে b দেন হচ্ছে dy এন্ড y আমরা এটা বসাইতে পারি, কারণ d এর পরিবর্তে আমরা b dy বসাইছি। তো এখন এখানে ছোট্ট যে জায়গাটা আছে এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন মানে বড় কিন্তু এরিয়ায় পরিণত হবে, বড় এরিয়ায় পরিণত হবে, তার মানে a হয়ে যাবে, d কিন্তু উঠে যাবে। তো এখন ইন্টিগ্রেট করা মানে কি ছোট থেকে বড় দেন হচ্ছে বড়টা পর্যন্ত যাবে। তো এখন আসো আমরা যে a টা আছে এই a ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি b এন্ড d, b দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি। তো এখন আসো আমরা হচ্ছে এখানে লিখতে পারি দেন হচ্ছে b d নিচে লিখলাম, তারপর হচ্ছে 0 দেন হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে যেটা আমাদের কনস্ট্যান্ট আছে b একটা মান দেওয়া থাকবে, অবশ্যই একটা মান দেওয়া থাকবে। তো আমরা এই b টা কিন্তু বের করতে পারি। তো এখন আসো বের করে নিয়ে আসতে হবে, যেটা কনস্ট্যান্ট সেটা কিন্তু আমরা বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে y এন্ড হচ্ছে dy, dy মানে কি এটা বোঝা যাচ্ছে। দেন হচ্ছে এখন এখানে দেখো b b কাটা দেন হচ্ছে 1 বার d থাকতেছে, আমাদের থাকতেছে 0 d দেন হচ্ছে y dy, এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। তো এখন এটা যদি থাকে তাহলে আমরা এখন ইন্টিগ্রেট কিন্তু করতে পারবো। ইন্টিগ্রেট যদি করি তাহলে আমাদের যেটা আসতেছে দেখো এখানে আমরা হচ্ছে 1 বার d নিলাম, তারপর হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই 2 আমরা জানি সেটা কোন থেকে আসলো, আমরা হচ্ছে এরকম যদি থাকে 0 বা এখানে যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই তাহলে এটার যে সূত্র সেটা হচ্ছে আমাদের কিন্তু y n plus 1 divided by n plus 1। তো n এর মান কত, এখানে 1 কিন্তু আছে, তো n এর মান 1 যদি বসাই তাহলে y স্কয়ার হবে ডিভাইডেড বাই n এর মান 1 যদি বসাই তাহলে প্লাস করলে 2 হবে। তো এখন আসলে আমাদের লিমিট দেওয়া ছিল 0 টু d, তাহলে 0 এন্ড d নিলাম, তাহলে আমাদের এখানে যদি বসাই দেন হচ্ছে y এর পরিবর্তে আমরা কি বসাবো, একবার d বসাবো, কারণ আপার লিমিট বসাবো d স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে y এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমাদের কি মাইনাস, এখানে সূত্রের মাইনাস দেন হচ্ছে 0 যদি বসাই তাহলে এটা কিন্তু 0ই হয়ে যাবে, তাহলে আমাদের এটুকুর দরকার নাই, দেন হচ্ছে এইটা কিন্তু হচ্ছে। তাহলে এখন দেখো আমাদের কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে d স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে d ইনটু হচ্ছে 2, এখন d স্কয়ার তার মানে এখানে d থাকবে, তো এখানে d ডিভাইডেড বাই 2 এটাই হচ্ছে। তো এইটুকু মানে y বার ইকুয়াল টু, সুতরাং y বার ইকুয়াল টু আমরা হচ্ছে d বাই 2 কিন্তু পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো সেটা হচ্ছে এই মাঝখান পর্যন্ত যাইতে হবে। তো এখন এখান থেকে আমাদের যদি এই পর্যন্ত যাই তাহলে এইটুকুর মান কত, d বাই 2, d বাই 2।
এই যে ডি দেন হচ্ছে ডি বাই 2 হলো। তো ডি বাই 2 যদি হয় তাহলে আমাদের এখান থেকে এই যে এক্স অক্ষ থেকে মানে এক্স অক্ষ যদি আমরা এখানে রেফারেন্স অক্ষ নেই এক্স দেন হচ্ছে ওয়াই অক্ষ এটা হয়, তাহলে আমাদের কিন্তু এই রেফারেন্স অক্ষ থেকে এতটুকু পরিমাণ ভিতরে মানে ডি বাই 2 পরিমাণ ভিতরে গেলে আমরা কিন্তু এটার হচ্ছে কি কাপ পাবো, ভর কেন্দ্র পাবো। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখন আবার যদি আমরা ওয়াই মানে ওয়াই অক্ষ থেকে নির্ণয় করতাম তখন কিন্তু আমাদের এটা হচ্ছে বি, এই যে বি ছিল বি বাই 2 হইতো। এতটুকুই আমাদের হচ্ছে এটার অ্যানসার। তো আয়তক্ষেত্রের কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এতটুকু করলে না, তো এটা কিন্তু আসতে পারে, তো এটা কিন্তু বারবার দেখা গেছে পরীক্ষায়। তো তোমাদের এখন যেটা করতে হবে আমি কয়েকটা সূত্র লিখে দেব, দেন হচ্ছে ওই সূত্রগুলো একটু দেখতে হবে। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় সূত্রের ভিতরে আমরা হচ্ছে এই চারটা জিনিস দেখলে আমাদের আপাতত হচ্ছে পরীক্ষার প্রিপারেশনের জন্য এবং বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়তক্ষেত্র। প্রথমে যেটা দেখব সেটা কি, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা আয়তক্ষেত্র নিলাম, তো এই আয়তক্ষেত্রের ভর কেন্দ্র মানে হচ্ছে মাঝখানের পয়েন্টটা যে মধ্যবিন্দুটা হবে সেটা আমাদের কত হবে, সেটা যদি এইটা যদি আমাদের হচ্ছে বি হয় ডি হয় দেন হচ্ছে এটা যদি বি হয় তাহলে আমাদের কি হবে দেখো, এই পর্যন্ত আমাদের হচ্ছে যদি যাই তাহলে আমাদের ধরো এটা আমাদের কি ডি দিকে মানে লম্বিক দিকে সেটা হচ্ছে কি আছে আমাদের মান ডি, দেন হচ্ছে ডি বাই 2 পর্যন্ত যেতে হবে অর্ধেক। তার পরবর্তীতে আমি যদি x বরাবর যাই, x বরাবর যে মানটা আছে সেটা আমাদের কি আছে b আছে, তো এই b বরাবর যদি আমি যাই তাহলে হচ্ছে b ডিভাইডেড বাই 2 এইটুকু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কিন্তু ভরকেন্দ্র আমরা এভাবে নির্ণয় করব। তো এখন ত্রিভুজ আসো, ত্রিভুজ যদি নেই আমাদের ধরো এইরকম একটা ত্রিভুজ হলো, এরকম একটা ত্রিভুজ যেটা হচ্ছে এটা হচ্ছে b দেন হচ্ছে এটা হচ্ছে h। তো এখন এই পজিশনে কিন্তু আমাদের হচ্ছে এটা ভরকেন্দ্র হবে। তো এই পজিশনে যদি ভরকেন্দ্র হয় তাহলে আমরা ধরো এখান থেকে এই পর্যন্ত আমরা যাব এই দিকে, মানে কোন দিকে, b বরাবর ওদিকে যাচ্ছি, তার মানে এখানে 1/3 b হবে, 1/3 b হবে। এখন এখান থেকে যদি আমি এই পর্যন্ত আসি, মানে আমি যদি একটু ডটেড লাইন দিয়ে এই নিচে বুঝাই, দেন হচ্ছে এই পর্যন্ত যদি যাই তাহলে এটা হচ্ছে 1/3 b, দেন হচ্ছে এখান পর্যন্ত যদি আসি সেটা হচ্ছে আমাদের কত হবে, সেটা হচ্ছে 2/3, 1/3 নিয়ে নিছি মানে 2/3 হবে, দেন হচ্ছে b এতটুকু, আর এটা হচ্ছে টোটালটা b। তো এখন আসো আমাদের যদি h হয় তাহলে h এর ক্ষেত্রে কি হবে, এই এখানে তো এইখান বরাবরই তো আছে না, তো তাহলে এই পয়েন্টে, তো এখন এই পয়েন্টে যদি আসি এতটুকু আমাদের কত হবে, এইটুকু আমাদের কিন্তু 2/3, দেন হচ্ছে শীর্ষ থেকে নিচের দিকে যখন আসবে 2/3 h এন্ড হচ্ছে এখানে 1/3 h এতটুকু। তো এখন আসো বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে তো সহজ, বৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে সেন্টার, দেন হচ্ছে এখানে d থাকবে, তো d ডিভাইডেড বাই এখানে আমরা যদি এখান পর্যন্ত এই যে এটা তো নিচের অক্ষ, তো এখান পর্যন্ত যদি যাই সেটা হচ্ছে টোটাল d ডিভাইডেড বাই 2, এটাই তো হবে। তো এটা আমাদের কিন্তু সহজ। কোয়ার্টার বৃত্ত মানে কি, বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এই একটা ভাগ নিলাম, তো এইটা কোয়ার্টার বৃত্ত আমরা ধরলাম। তো কোয়ার্টার বৃত্ত যদি হয় এখান থেকে এরকম একটা পজিশনে একটা সার্কেল হবে, বৃত্ত হবে মানে কেন্দ্র হবে, তো এইখান বরাবর যদি যাই সেটা হচ্ছে আমাদের যেটা হবে 0 পয়েন্ট কত হবে 0.24, এটার কি একটা r আছে ব্যাসার্ধ r, তো এখানে দিন হচ্ছে 424 r, তারপর এইটুকু এখান থেকে এদিকে যদি যাই সেটা হচ্ছে আমাদের কত হবে, এটা হবে 0.57, কত হবে 576 r, 6r, মানে এখানে এক থেকে আমরা হচ্ছে দুটো ভাগ করছি, যেটা হচ্ছে একটা হচ্ছে 0.424, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 0.576। এই কয়েকটা আমাদের কিন্তু শিখতে হবে, তার পরবর্তীতে আমরা হচ্ছে ম্যাথে যাব, ম্যাথ কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের মেইন সূত্র একটা হচ্ছে, মেইন সূত্রটা কি, এখন আমরা এই জিনিসগুলো তো আমরা হচ্ছে ক্ষেত্র ভেদে শিখলাম, আমাদের যদি দেখা যায় যে বৃত্তও দিছে সার্কেলও দিছে তারপর হচ্ছে আয়তক্ষেত্র সবটা কম্বাইন করে একটা চিত্র দিয়ে দিছে, তখন আমরা কিভাবে নির্ণয় করব, এটা ইকুয়াল টু হচ্ছে আমরা যদি y বার বা প্রথমত আমাদের কি নির্ণয় করতে হবে বর্গকেন্দ্রে x বার এবং হচ্ছে y বার। তো x বার y বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, x বার যদি আমরা বের করতে চাই তাহলে ধরো আমাদের 2-3টা সেকশন আছে, তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমত আমাদের কি করতে হয়, এটার সূত্রটা কেমন হয় বলতো, আমাদের প্রথমত যেটা নিতে হয় a1 মানে x1 যতগুলো চিত্র থাকবে সেটা a1 এবং x1, তারপর প্লাস a2 x2, আমাদের কিন্তু এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, a3 x3, তারপর যদি আরো থাকে দেন হচ্ছে ডটেড এভাবে আসবে। তো এখন ফাঁকা অংশ যদি থাকে, ধরো এই যে x a3 টা যেটা একটা সেকশন সেটা হচ্ছে ফাঁকা, ফাঁকা থাকলে কিন্তু এখানে মাইনাস হবে, তারপর নিচে কি হবে
a1 প্লাস a2 প্লাস a3 এই জিনিসগুলো মানে ডটেড দিয়ে দেন হচ্ছে আর যতগুলাই থাকবে এরকম। তাহলে y বারের ক্ষেত্রে কি হবে সূত্রটা এবং চেঞ্জ হবে, শুধুমাত্র y1 হবে, তারপর হচ্ছে a2 y2 তারপর হচ্ছে a3 y3 দেন হচ্ছে এইভাবে কিন্তু আমাদের হবে। তো এখন a1 প্লাস হচ্ছে a2 প্লাস হচ্ছে a3 তো ডটেড দেন হচ্ছে আমার যদি আরো সেকশন থাকে তখন এরকম। তো সূত্র কিন্তু এই কতগুলো সূত্র শিখলেই কিন্তু আমাদের হচ্ছে এই অধ্যায়টা ফিল আপ হয়ে যাবে। তো এগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে। তার পরবর্তীতে আসলে আমাদের আর কি আছে, আমরা ম্যাথে কিন্তু ঢুকে যাব। এই অধ্যায়ের বেসিকে আর কিন্তু কোনো কিছু নাই। আচ্ছা এখন আসো আমরা কেন্দ্র ও ভর কেন্দ্রের ক্ষেত্রে আমরা যে ম্যাথগুলো দেখব সেই ম্যাথগুলো কিন্তু হুবহু সবগুলোর ক্ষেত্রে সূত্র কিন্তু একটাই ইউজ হয়, যেটা হচ্ছে আমরা যদি সূত্রটা একটু লিখে নেই, ধরো হচ্ছে সূত্রটা যদি আমরা লিখে নেই এই পাশে যে x বার এবং হচ্ছে y বার এই দুটো জিনিসই বের করতে হয়। তো x বার ইকুয়াল টু দেন হচ্ছে আমরা জানি কি a1 x1 তারপর হচ্ছে প্লাস a2 x2 দেন হচ্ছে a1 প্লাস a2 এগুলো দেন হচ্ছে ডটেড, যদি আরো সেকশন থাকে তাহলে কিন্তু আরো হবে এরকম। তো এখন আমাদের হচ্ছে এটার ক্ষেত্রে a1 y1 প্লাস হচ্ছে a2 y2 যদি আরো থাকে দেন হচ্ছে এভাবে আসবে। তো a1 প্লাস হচ্ছে a2 ডট ডট দেন হচ্ছে আসবে। তো আমাদের এই দুইটা সূত্রই কিন্তু এই অধ্যায়ের জন্য মেইন, মানে ভর কেন্দ্রের ক্ষেত্রে এই কয়েকটাই মেইন, আর কিছু না, এই দুইটা সূত্র আর এই দুইটা জিনিস বের করতে হয়। তো তাহলে এখন আসলে আমাদের সেকশনটির ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে। সেকশনটা দিয়ে দিছে আমাদের এইটি সেকশন, যেটা হচ্ছে একটা সেকশন আছে একটা আয়তক্ষেত্র এবং আরেকটা আয়তক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র মিলে কিন্তু একটা। তো আমরা শিখছিলাম আয়তক্ষেত্রের ভর কেন্দ্র কিভাবে বের করে, তো ওইগুলাই কিন্তু আমরা এখানে আলটিমেটলি ইউজ করব। তো এখন আসো আমরা প্রথমত দেখব x বার এবং y বার কিভাবে সহজে নির্ণয় করা যায়। সহজ কি, আমরা প্রতিসম অক্ষ কিন্তু আমরা জানি, সেই প্রতিসম আছে কিনা সেই জিনিসটা আমাদের দেখতে হবে যে এটা আলাদাভাবে ভাগ করা যায় কিনা। আর সর্বপ্রথম আমাদের যে জিনিসটা এই ভরকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে করতে হবে সেটা হচ্ছে x বার মানে x এবং হচ্ছে y ধরে নিতে হবে, কাল্পনিকভাবে আমাদের রেফারেন্স অক্ষ ধরে নিতে হবে এরকম ভাবে। ধরো এটা আমার কিন্তু আমি আঁকবো না বাট আঁকলাম, কিন্তু এটা আমাদের মনে থাকবে যে এইখান থেকে আমরা নির্ণয় করব এই x অক্ষ থেকে আমাদের কতটুকু ভিতরে এবং হচ্ছে y অক্ষ থেকে কতটুকু ভিতরে গিয়ে আমাদের এটার যে সেকশনটা সেই সেকশনটার ভরকেন্দ্র হবে। ধরলাম আমি এই পয়েন্টে গিয়ে বা এই পয়েন্টে গিয়ে আমাদের হচ্ছে এই টোটাল দুইটা সেকশন আছে, দুইটা সেকশন মিলে এখানে ভরকেন্দ্র হবে। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে মানটা হবে সেটা হচ্ছে x বার এবং এখান থেকে এই পর্যন্ত যে মানটা হবে সেটা হবে y বার। এই y বার এবং x বারই তো আমাদের বের করার দরকার, তাছাড়া তো আর কিছু না। তো আমরা এই রেখাটা, এই যে x অক্ষ রেখাটা এবং y অক্ষ রেখাটা আমরা হচ্ছে কাল্পনিকভাবে ধরে নিব, আর কিছু না। সর্ব বামে এবং হচ্ছে সর্বনিচে আমরা এভাবে একটা ধরে নিব। তো এখন আসো আমরা যদি সলিউশন করতে যাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের x বার বের করার জন্য আমাদের যেটা লাগবে এখানে আমাদের তার পরবর্তীতে যে অক্ষ ধরার পরে তার পরবর্তীতে লক্ষণীয় যে এটা আমাদের কোনো অক্ষে প্রতিসম আছে কিনা। দেখো তো আমরা যদি y বরাবর এটাকে ভাগ করতে পারি না একদম, এটা y বরাবর বা y অক্ষ বরাবর কি আমরা এটা ভাগ করতে পারি? তো মানে এই পাশে যা আছে এই পাশেও তাই আছে, এটা তো করতে পারি। এটা কিন্তু আমরা চোখের আন্দাজে এটা দেখতেছি। তাহলে এটা আমরা লিখতে পারি যে y অক্ষে প্রতিসম এই চিত্রটা, এই সেকশনটা y অক্ষে প্রতিসম। y অক্ষে যদি প্রতিসম হয় তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত মানটাকে আমরা ইজিলি বের করতে পারবো না? অবশ্যই কিন্তু বের করতে পারবো, কারণ 30 এর অর্ধেক কিন্তু এটা x বার। তাহলে আমরা x বার ইকুয়াল টু আমরা কিন্তু ইজিলি বের করতে পারতেছি 30 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। একটা কিন্তু মান অলরেডি শেষ, আমাদের এই সূত্র আর অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। প্রতিসম হলে এটা কিন্তু সুবিধা। তো এখন আমাদের y অক্ষে কি আমরা x বরাবর কি প্রতিসম করতে পারি? পারি না কিন্তু। x বরাবর মানে এখানে যদি আমরা কোন জায়গায় কাটবো, কোন জায়গা বরাবর হচ্ছে আমরা অর্ধেক করব যে এই পাশেও যা আছে এই পাশেও তা আছে, এটা কি পারা যাবে? সম্ভব না। তো তাহলে আমাদের কি করতে হবে, y অক্ষে আমাদের x বার বের করলাম, দেন হচ্ছে এখন y বার আমাদের বের করতে হবে। y বার বের করার জন্য আমাদের কি করতে হবে, a1 y1 প্লাস হচ্ছে a2 y2 নিতে হবে, তারপর a1 প্লাস হচ্ছে a2 নিতে হবে, কারণ দুইটা সেকশন, আমরা দুইটা সেকশন নিব। তো এখন আসো আমরা এখানে আমরা কি করব, প্রথমত আমরা হচ্ছে সেকশন ধরে নিব। এটা হচ্ছে 1 নাম্বার সেকশন ধরলাম, এটা হচ্ছে আমরা 2 নাম্বার সেকশন ধরলাম। তো এখন a1 কিভাবে বের করব, এই 1 নাম্বার সেকশনের হচ্ছে ক্ষেত্রফল। তাহলে a1 কত হবে, a1 হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 30 ইনটু হচ্ছে কত, প্রস্থ 10। তো এখন আমাদের এটা হলো 300 বর্গ সেন্টিমিটার। তারপর হচ্ছে এখানে
আমাদের A2 যেটা সেটা 2 নাম্বার সেকশনের ক্ষেত্রফল, 2 নাম্বার সেকশনের ক্ষেত্রফল যদি আমরা নিতে চাই তাহলে কত আসবে? এখানে 30 আছে এবং 10 আছে, 30 ইনটু হচ্ছে 10, তাহলে এটাও কিন্তু 300 বর্গ সেন্টিমিটার। তার পরবর্তীতে আমাদের x1 নিতে হবে। x1 কিভাবে? x1 যে সরি y1 নিতে হবে, কারণ y1 আমাদের y বার বের করতেছি, তার মানে y1 কিভাবে? আমরা সর্বনিচে যে রেখাটা ধরছি সেই কাল্পনিক যে রেফারেন্স অক্ষ সেইটাকে আমরা হচ্ছে সেই জিনিসটা থেকে, সেই রেখা থেকে আমাদের মাঝে মধ্যে মানে মাঝে ধরতে হবে যে আমাদের যে সেকশনটা আছে সেটা নাই, আমরা এক নাম্বার সেকশন নিয়ে কাজ করতেছি, আর কোনো সেকশন নাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। রাখার পর এখান থেকে এই যে রেখাটা আছে সেই রেখা থেকে ধরলাম আমি এই পর্যন্ত হচ্ছে যেতে হবে, এটার ভরকেন্দ্র তো এরকম পজিশনে হবে এক নাম্বার সেকশনের। তো এখান থেকে আমাদের যেহেতু y, তাহলে y বরাবর এই পর্যন্ত যেতে হবে, সেটা হচ্ছে y1। এটা হচ্ছে কি y1, এখান থেকে এই যে রেফারেন্স অক্ষ ধরছি এখান থেকে আমাদের এই পর্যন্ত যেতে হবে, সেটা হচ্ছে y1। তাহলে y1 যদি বের করতে চাই তাহলে আমাদের 30 পর্যন্ত চলেই গেছি, 30 পর্যন্ত তো নিয়েই নিছি আগে, 30 প্লাস আমাদের কি এই যে রেখা, এই যে সেকশনটা আছে সেই সেকশনের কিন্তু এখানে এই যে 10 ছিল, 10 এর অর্ধেক কিন্তু গেছি, তাই না? d/2 এটা কিন্তু 10 আছে, দেন হচ্ছে 10 এর অর্ধেক, তার মানে কত? 5 সেন্টিমিটার। এই যে এতটুক ছিল, এই যে এতটুক সেটা কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে এই 5 সেন্টিমিটার কিন্তু আমাদের নিতে হবে, এই 5 সেন্টিমিটার, তাহলে 35 সেন্টিমিটার। এটা আশা রাখছি বুঝছো। তো এইটুকু যদি বুঝো তাহলে কিন্তু পরেরটা বুঝবা। তো এখন ধরো আমাদের হচ্ছে 2 নাম্বার সেকশনে, এই 2 নাম্বার সেকশনের ক্ষেত্রে ধরো আর কোনো সেকশন নাই, উপরের 1 নাম্বার সেকশন নাই, তাহলে আমাদের কি করতে হবে? এই রেফারেন্স অক্ষ থেকে আমাদের এইটার যে ভরকেন্দ্র হবে, ধরলাম আমি এই পজিশনে, এই পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। সেটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে যে এটা আছে আমাদের কত আছে? 30, তাহলে 30 এর অর্ধেক এই যে 30 ডিভাইডেড বাই 2, তাই এখানে আমরা হচ্ছে 30 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের হচ্ছে y1 x1 মানে y1 y2 এবং হচ্ছে a1 a2। তো এখন এই মান বসাও। a1 কত? a1 হচ্ছে 30, দেন হচ্ছে ইনটু, তারপর হচ্ছে 10 ইকুয়াল টু আমাদের হচ্ছে 300 সেন্টিমিটার। সরি এখানে কি করলাম আমি, এখানে হচ্ছে a1 300, তারপর হচ্ছে ইনটু y1 হচ্ছে আমাদের কত? 35, তারপর হচ্ছে প্লাস a2 কত? a2 হচ্ছে আমাদের কত আছে? a2 হচ্ছে 300 আছে, দেন হচ্ছে ইনটু y2 কত আছে? y2 আমাদের হচ্ছে কত বের হলো? 15, দেন হচ্ছে ডিভাইডেড বাই a1 300 প্লাস হচ্ছে a2 300, এই যে বসাই দিলাম, আমাদের কিন্তু একটা রেজাল্ট চলে আসবে, সেটা আমরা যদি বের করি তাহলে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে এই যে y বার আসবে হচ্ছে 25 সেন্টিমিটার, মানে এই যে সেকশনটা যে আছে, এই যে টি সেকশনটা আছে, যদি আমি ছোট্ট করে আকারে দেখাই, এই টি সেকশনের এমন একটা পয়েন্ট আসছে যে পয়েন্টটায় আমরা হচ্ছে এইটুকু হচ্ছে y বার, সেটা হচ্ছে আমাদের আসছে 25 সেন্টিমিটার। 25 কি এই যে 30 এর নিচেই আছে, তার মানে এরকম একটা পজিশনে আসছে। তো এখন তার পরবর্তীতে এখান থেকে আমাদের কত? 15 সেন্টিমিটার, এই যে এতটুকুই হচ্ছে আমাদের, এটা হচ্ছে x বার। তো এভাবেই কিন্তু আমাদের হচ্ছে সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করা হয়, প্রতিটার ক্ষেত্রেই কিন্তু এরকম। তো টি সেকশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমরা হচ্ছে আরেকটা দেখবো ম্যাথ। তো এখন আমরা এই ম্যাথটাও দেখি, প্রবলেম নাম্বার এটা হচ্ছে 2 হবে, প্রবলেম নাম্বার 2 জেড সেকশন। জেড সেকশনে এখানে কিন্তু আমরা হচ্ছে একদম অক্ষে আগের ম্যাথের মতো আমরা কিন্তু এটা প্রতিসম না, কারণ এটা হচ্ছে কম বেশি আছে, এটা 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এর জন্য কিন্তু আমরা এটা একটু নিলাম এই ম্যাথটা। এই ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, জেড সেকশন। তো জেড সেকশনে দেখো আমরা কি করি। তো এখানে আমরা হচ্ছে বর্গকেন্দ্র নির্ণয় করতে বলছে, আমাদের বের করতে হবে x বার এবং হচ্ছে y বার, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, y বার আর কিছু না। তো এটা ইকুয়াল টু what। তো এখন যদি এটা বের করতে বলে তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশনে আমরা যেটা করব সেটা হচ্ছে, সলিউশনে আমরা হচ্ছে কি করব? x বার বের করব, x বার। এখানে আমাদের কয়টা সেকশন আছে? আমরা প্রথমত এগুলা কি করব? কাল্পনিক একটা রেখা ধরে নিব, কাল্পনিক একটা রেখা যেটা হচ্ছে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস, x এবং y এই দুইটা অ্যাক্সিস আমরা ধরে নিলাম। তো এখন আসো আমাদের যেটা সেকশন কল্পনা করতে হবে, এটা ধরলাম 1 নাম্বার সেকশন, এবং এইরকম ভাবে আমরা এটা নিলাম হচ্ছে 2 নাম্বার সেকশন, এবং এই যে এটা যে আছে এই ডটেড লাইন দিয়ে আমরা এখানে এটা নিলাম হচ্ছে 3 নাম্বার সেকশন। 3 নাম্বার সেকশন এবং 1 নাম্বার 2 নাম্বার আমরা এইভাবে সেকশন ধরে নিব। তো এখন আসো আমরা সেকশন 3টা পাইছি, তাহলে a1 x1 প্লাস হচ্ছে a2 x2, তারপর হচ্ছে প্লাস a3 x3, এইভাবে কিন্তু আসবে। তারপর a1 প্লাস হচ্ছে a2 প্লাস হচ্ছে a3, এটা হইল। তো এখন আসো আমরা হচ্ছে a1 পাইলাম, a2 পাইলাম, a3 পাইলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের পেতে হবে। এখন বের করো, তাহলে হচ্ছে a1 কত আসবে? a1
a1 যদি আমরা বের করতে চাই, এটা 8 গুণন হচ্ছে 2, তাহলে 8 গুণন হচ্ছে 2, তাহলে আমাদের কত আসবে 8 দুগুণ 16 বর্গ সেন্টিমিটার। তার পরবর্তীতে a2 যদি নেই, a2 এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 2 ইনটু হচ্ছে 10 দেন হচ্ছে ইকুয়াল টু 20 বর্গ সেন্টিমিটার। তার পরবর্তীতে a3 যদি বের করি, a3 তার মানে এই সেকশনের 4 ইনটু হচ্ছে 12, তাহলে 48 বর্গ সেন্টিমিটার, এটা আমরা পাইলাম। তো এখন আসো আমাদের হচ্ছে x1 বের করতে হবে। x1 কিভাবে বের করব? x1 কি অনুভূমিক মাপ কিন্তু, এবং y1 উলম্বিক মাপ। তো x1 কিভাবে বের করব? এক নাম্বার সেকশন কোথায় আছে? এইটা এক নাম্বার সেকশনে আমাদের ভরকেন্দ্র ধরলাম এই পজিশনে আছে, তার মানে এখান থেকে এই পজিশন পর্যন্ত যেতে হবে। সেটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের যদি আমরা 8 সেন্টিমিটার বরাবর নিচ্ছি, তার মানে 8 এর ভাগ 2, তাহলে এটা হচ্ছে আমাদের কত 4, তার মানে 8 ডিভাইডেড বাই 2, এটা আমাদের কত আসতেছে 4 সেন্টিমিটার। তারপর হচ্ছে x2 আসতেছে। তো x2 যদি আমরা এই 2 নাম্বার সেকশনে ধরো, এখানে আমাদের হচ্ছে ভরকেন্দ্র আছে, মানে অন্য কোনো সেকশন নাই, একটা সেকশন 2 নাম্বার সেকশন। তো 2 নাম্বার সেকশনের ভরকেন্দ্র এই পর্যন্ত যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের কি আসবে? এই পর্যন্ত যদি মান নিতে চাই, তাহলে আমাদের প্রথমত এখানে টোটাল যে আছে সেটা হচ্ছে আমাদের কত আছে, টোটাল যে মানটা আছে সেই মানটা আমাদের কত আসছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার থেকে এই যে এতটুকু যে থিকনেসটা, সেটা আমাদের কিন্তু 2 সেন্টিমিটার আছে। তো 2 এর অর্ধেক, তার মানে 2 এর অর্ধেক 1 সেন্টিমিটার। তো এইটুকু আমাদের আছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 2, তার মানে 1 হচ্ছে। তো এখন এই 1টা কি মাইনাস হবে না? তার মানে 8 থেকে 2 ভাগ 2, যেটা হচ্ছে আমরা মাইনাস করার পর আসতেছে কত 7 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটার। তারপরে x3 কত আমাদের কত আসবে? ধর অন্য কোনো সেকশন নাই, আমাদের এখান থেকে এই যে এই পর্যন্ত, মানে এটার সেকশন ধরলাম আমি এই পর্যন্ত, তখন হচ্ছে এই পর্যন্ত যদি আমরা x3 হবে, তো x3 নিতে গেলে আমাদের কি আসতেছে, এতটুকু পর্যন্ত আমাদের 7 ছিল, তাই না? এতটুকু পর্যন্ত 7 ছিল, তো আমরা 7 নিব না, এতটুকু পর্যন্ত 8 ছিল, দেখো উপরে পর্যন্ত 8। তো 8 যদি থাকে, তাহলে এখান পর্যন্ত আমাদের কিন্তু 12 এর ভিতরে আমাদের কত চলে গেছে, 12 এর ভিতর এতটুকু তো 2 সেন্টিমিটার, তাহলে আর এইটুকু যেটুকু আছে সেটা কিন্তু 10 সেন্টিমিটার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত বের করতে হবে। দেখো আপাতত এই পর্যন্ত তো একটু ফাঁকা ছিল, সেই পর্যন্ত আমাদের কিন্তু বের করতে হবে। তো এই পর্যন্ত যদি বের করি, তাহলে 8 থেকে যদি আমরা এইটুকু বাদ দেই, তাহলে কত 6 সেন্টিমিটার হবে। তো এই যে 6 সেন্টিমিটার নিলাম, তার পরবর্তীতে প্লাস এখান থেকে এতটুকু তো আমরা জানি না, এতটুকু আমাদের বের করতে হবে, তাহলে 12 এর অর্ধেক, সেটা হচ্ছে 12 এর অর্ধেক, 12 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 6 6 12 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমাদের x1 y1। তো এখন আমাদের y1 যদি বের করতে চাই, তাহলে y1 বের করতে গেলে আমাদের সেম কাজ, সেটা হচ্ছে x অক্ষ থেকে কিন্তু আমাদের যেতে হবে, x অক্ষ থেকে এক নাম্বার সেকশন পর্যন্ত। তো এখান থেকে আমরা যদি এই পর্যন্ত উঠে যাই, তাহলে আমাদের কত আসবে মান? এই পর্যন্ত আমাদের কত আছে, এই পর্যন্ত যে মানটা দেওয়া ছিল 10, দেন হচ্ছে আর এইটার থিকনেস আছে 4, তাহলে 10 আর 4 10, সরি হ্যাঁ 10 আর 4 14। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে 14 সেন্টিমিটার এটা দেওয়া আছে। তো এখন এইখান থেকে আমাদের কোন পর্যন্ত যেতে হবে, আর এতটুকু যোগ করতে হবে, সেটা হচ্ছে কত 2 এর অর্ধেক, তাহলে 1, এই যে 1, তাহলে 14 প্লাস 1, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার নিলাম। তারপর হচ্ছে y2, এটা আমরা কিভাবে বের করব? তার মানে 2 নাম্বার সেকশন পর্যন্ত যেতে হবে, এখান থেকে এই 2 নাম্বার সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত আমাদের যেতে হবে। তো এই পর্যন্ত যদি যাই, এই যে এখান থেকে এইটুকু, ধরো আর কোনো সেকশন নাই, এখন 2 নাম্বার সেকশন এই পর্যন্ত তো আমাদের খালি, এই পর্যন্ত যদি খালি হয়, তাহলে 4 সেন্টিমিটার আমাদের নিয়ে নিতে হবে। তারপর এতটুকুর অর্ধেক, তো এটা কতটুকু আছে আমাদের 10 সেন্টিমিটার, 10 এর অর্ধেক 5, তাহলে আমাদের কত হচ্ছে 5 আর 4 এ 9 সেন্টিমিটার। এই তো তারপরে হচ্ছে y3, এটা যদি আমরা বের করতে চাই 3 নাম্বার সেকশন, তো এইখান থেকে এই যে রেখা আমরা কল্পনা করে ধরে নিয়েছিলাম সেইটাখান থেকে এতটুকু, তাহলে 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমরা সব কিছু কিন্তু বের করে নিয়েছি। তো এখন আসলে হচ্ছে মান, আমরা যদি x বার নির্ণয় করতে চাই, x বারের যদি মানগুলো বসাই দেই, যে a1, তারপর হচ্ছে a2, a3, দেন হচ্ছে তারপর x1, x2, x3, এইগুলো মান বসানোর পর আমাদের রেজাল্ট আসবে 8.44। তো 8.44 আসার পর আমরা এটা দেখব x বরাবর মানে কি
ডান দিকে এবং বাম দিকে। এখন ডান দিকে যাবে কিনা বাম দিকে যাবে, ডান দিকে তো আমাদের চিত্র, বাম দিকে তো আর কোনো কিছুই নাই, তাহলে আমাদের এই রেফারেন্স অক্ষ যে আমরা ধরছিলাম কাল্পনিকভাবে সেখান থেকে আমাদের কিন্তু ডান দিকে যাবে। কোন দিকে? ডান দিকে। এই যে ডান দিকে আমরা লিখে দিলাম। তারপরে ওয়াই বার যে আছে, ওয়াই বারের সূত্রটা যদি আমরা বসাই তাহলে a1 এবং y1, তারপর a2 a3, তারপর হচ্ছে y1 y2 y3, এই জিনিসগুলো বসানোর পর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 7.88। তার মানে এখান থেকে আমাদের যে রেফারেন্স অক্ষ ছিল সেখান থেকে আমাদের হচ্ছে 7.88 উপরের দিকে আসতে হবে, কারণ নিচে আমরা সর্বনিচে কিন্তু এই রেখাটা ধরছিলাম কাল্পনিক রেখা, তো তার থেকে কিন্তু আমাদের উপরের দিকে উঠতে হবে। কতটুকু? 7.88 সেন্টিমিটার পর্যন্ত। তো এই ছিল আমাদের হচ্ছে এই ম্যাথ। তো তোমাদের এই অধ্যায়ে এই টাইপ ছাড়া আর কোনো কিন্তু ম্যাথ নাই। তো এই অধ্যায়ে আমাদের কিন্তু এই সূত্রগুলো ছাড়া আর কোনো ম্যাথ কিন্তু আসে না। তো এখন হচ্ছে তোমাদের একটু আমি বলে দেই, ধরো এই কোন একটা সেকশন তোমাদের বলে দিল, সেকশনের মধ্যে এরকম ভাবে সলিড করে দিল, ধরো সলিড, এটা সলিড মানে এরকম হ্যাচ করে দিল, হ্যাচ করার পর এরকম একটা সার্কেল আবার ভিতরে দিয়ে দিল। তো এই সার্কেলটা আবার হচ্ছে ফাঁকা, মানে সার্কেলের কোনো ব্লক করা নাই, মানে এরকম হচ্ছে হ্যাচ করা নাই। তখন ওই সার্কেলের যে ভরকেন্দ্রটা হবে সেই ভরকেন্দ্রটা কিন্তু মাইনাস করে দিতে হবে। তো তোমাদের এখানে আসলে ওইরকম ম্যাথ আসে না, যদি আসে তাহলে কিন্তু ওই টাইপে ওইভাবে দিতে হবে। তাহলে এখানেও মাইনাস করতে হবে, এখানে হচ্ছে ধরো এটা একটা সেকশন ধরলা f4, তো এই f4 মাইনাস করতে হবে, f4 দেন হচ্ছে x4 মাইনাস করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে। আবার y সেকশনের ক্ষেত্রেও সেম, তারপর a4 y4, তারপর হচ্ছে মানে সেকশন আমি এটা শুধু বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে a4। তো এরকম ভাবে কিন্তু আমাদের হচ্ছে করতে হবে। তো এতটুকুই। তো এই অধ্যায়ে তোমাদের হচ্ছে এই অধ্যায় কিন্তু কমপ্লিট, কেন্দ্র উপর কেন্দ্র, এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ চলে আসে। তো এটা কিন্তু ভালোভাবে তোমাদের দিতে হবে। এতটুকুই ছিল। আচ্ছা, আবার একটা নতুন একটা চ্যাপ্টার যদি দেখি, অধ্যায় নাম্বার 7, মোমেন্ট অফ ইনারশিয়া। এই মোমেন্ট অফ ইনারশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু স্ট্রাকচারের জন্য এই যে ভরকেন্দ্র, মোমেন্ট অফ ইনারশিয়া এগুলো কিন্তু রিলেটেড চ্যাপ্টার। যদি এগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্য কাজে লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব সময়ের জন্যই আমাদের কাজে লাগবে। তো স্ট্রাকচারে যতগুলো শিখছো, যতগুলো চ্যাপ্টার শিখছো, সবগুলো চ্যাপ্টারই কিন্তু ভালো কাজে লাগবে সব সময়। তো এখন আসো এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য আমরা কিন্তু এই অতি সংক্ষিপ্তগুলো শিখতে পারি, এবং হচ্ছে আমাদের সংক্ষিপ্তর মধ্যে আমরা কিন্তু এই 3টা প্রশ্ন রেখেছি। তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে। তো আমরা একটু শুরু করি। আমরা এই অধ্যায়ে রিলেটেড যেটা কেন্দ্র এবং ভরকেন্দ্র করে আসছি। তো ভরকেন্দ্র এবং কেন্দ্র এই জিনিসটা যদি আমরা সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া করতে পারবো না। তাহলে ওই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে আগে। তো আসো আমরা হচ্ছে সূত্র শিখবো। প্রয়োজনীয় সূত্রের মধ্যে যদি যাই, প্রয়োজনীয় সূত্র, সেই সূত্রের মধ্যে আমাদের প্রথমতই আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা তাকাই, আয়তক্ষেত্র আমরা দেখছিলাম। তো আয়তক্ষেত্র এরকম ছিল, তো এইরকম ছিল, হ্যাঁ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখন আমরা যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, আমাদের ভরকেন্দ্রগামী অক্ষ ধরো এরকম, ভরকেন্দ্রগামী বলতে এটা হচ্ছে ধরলাম আমি এই আয়তক্ষেত্রের ভরকেন্দ্র। তো এই অক্ষ বরাবর যখন আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলবে, তখন আমাদের যেটা হবে, ধরি এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে ডি, তাহলে এটা হবে BD স্কয়ার ডিভাইডেড বাই 12। এটা কিন্তু আমাদের আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া। এটা হচ্ছে ICG x বরাবর, যেটা হচ্ছে BD স্কয়ার ডিভাইডেড বাই 12। এখন আমরা এটা কিভাবে শিখবো, যেটা হচ্ছে একটু মনে রাখার টেকনিক, যেটা হচ্ছে আমাদের b বরাবর, x বরাবর যখন আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, তখন এই যে b টা আছে সেই x বরাবর যে মানটা আছে সেটা ফ্রি থাকবে, মানে স্কয়ার হবে না। এখন আমাদের এখানে কি হবে, তাহলে db স্কয়ার, ও এখানে bd কিউব হবে, সরি, bd কিউব ডিভাইডেড বাই 12 হবে, bd কিউব বাই 12 হবে। তো এই জিনিসটা কিন্তু লক্ষণীয়, bd কিউব এবং হচ্ছে db কিউব, এটা কিন্তু আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া ভরকেন্দ্রগামী অক্ষের। তো এখন অক্ষটা যদি এটা বলে যে আমাদের ভূমিগামী যে অক্ষ, এটা ধরলাম আমি ভূমি বা AB অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, সেই বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া তোমাদের বের করতে বলে, তখন কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে এটার যে মান আসবে সেটা হচ্ছে আমরা যদি বের করি তাহলে হচ্ছে BD কিউব ডিভাইডেড বাই 3, BD কিউব ডিভাইডেড বাই 3। তাহলে এইখান বরাবর যদি হয় তাহলে সেম BD কিউব ডিভাইডেড বাই 3। তো তোমাদের এরকম অক্ষ বলে দিতে পারে যে এখানে হচ্ছে CD বলতে পারে, CD অক্ষকে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করো,
সিজি এক্স অক্ষ বরাবর, দেন হচ্ছে সিডি এক্স মানে এক্স গামী অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করি তাহলে বিডি কিউব ভাগ 3 হবে। আবার ঠিক সেম ভাবে তোমাদের যদি বলে যে ডিবি বরাবর হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বের করো, তো এখন ডি এবং বি এই বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই তাহলে এটা আমরা এই যে এভাবে বের করব। আচ্ছা আমি একদিকে দেখাই একই কথা। তো এইদিকে যদি হয় তাহলে ডি বি কিউব ডিভাইডেড বাই 3 হবে, এবং এখান থেকে এসি বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলে তাহলে ডি বি কিউব ডিভাইডেড বাই 3 হবে। এরকম এরকম ভাবে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখন আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে একটু আলাদা, সেটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা ত্রিভুজ বের করি। ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো যদি জানি, মানে আয়তক্ষেত্রের এছাড়া কিন্তু আর কিছু নাই, এই সূত্রগুলো মানে জানা মানে আমরা শর্ট করে ম্যাথ করব, আমরা শর্ট করে ম্যাথ করব এর জন্য। তো এখন আসো আমাদের এটা ধরলাম আমি হচ্ছে বি, এটা ধরলাম হচ্ছে এইচ। তো এখন ভর কেন্দ্র ধরলাম এইখানে, তো ভর কেন্দ্রগামী অক্ষ ধরলাম আমি এটা, দেন হচ্ছে এটা। তো ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলে, ধরো এক্স বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বললো, তখন আমাদের যেটা হবে সেটা হবে কি হবে, এটা হচ্ছে বি এইচ কিউব, মানে বিটা ফ্রি থাকবে এইচ কিউব ডিভাইডেড বাই 36, কত হবে বি এইচ কিউব ডিভাইডেড বাই 36। তো এখন আসো আমাদের এই বরাবর যদি হয় তাহলে এইচ বি কিউব, এইচ ফ্রি থাকবে কারণ যে বরাবর যাচ্ছি সেই বরাবর কিন্তু আমাদের ওটা ফ্রি থাকে। তো এখানে হচ্ছে 36, এটা হয়ে গেল। তার পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, আমরা যদি এইখানে ধরলাম এ এন্ড বি, এ বি বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলে তাহলে কি করতে হবে, ধরো আমাদের এটা হচ্ছে বি এইচ কিউব ডিভাইডেড বাই হবে কত 12 হবে, ঠিক আছে? তো এখন এখানে সি বরাবর, তো এ সি বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলে তাহলে আমাদের কি হবে, এখানে হবে এইচ বি কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12 হবে এই। তো এখন আসো তার পরবর্তীতে আমরা ত্রিভুজ জানলাম, এখন যদি সার্কেল হয় সেই সার্কেলের জন্য আমাদের কেমন হবে, সার্কেলের জন্য আমরা যদি মানে বৃত্তর যদি আমরা নেই তাহলে এইটা হচ্ছে আমরা ধরলাম বৃত্ত, সেই বৃত্তের যদি আঁকা হয় নাই, তো এখন এখানে যদি বৃত্তের আমরা হচ্ছে ব্যাস নেই, সেই ব্যাসটা হচ্ছে ধরলাম আমরা হচ্ছে ডি। তো এখানে আমাদের যদি সার্কেলের সেন্টার হয় তাহলে এই সেন্টার বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া এখানে হবে পাই, দেন হচ্ছে এটা হচ্ছে ধরো আমাদের অক্ষ বরাবর, তার মানে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 হবে। তো এটা বরাবর যদি হয় পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই বৃত্ত। তো এখন তার পরবর্তীতে আমাদের হচ্ছে কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে যদি আমরা আসি, কোয়ার্টার বৃত্ত বা হাফ বৃত্ত, অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি এই রকম ধরো আসলো, তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া যদি বের করতে চাই, যেমন এ বি বরাবর যদি আমরা বের করতে চাই, ধরো এইখানের সেন্টার আসবে তাই না, তো এইখানে সেন্টার যদি আসে সেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র হবে কি, এটা তো এই বরাবর, দেখো এই বরাবর যখন হবে সেটা তো সার্কেলের একটা অংশই ছিল তাই না, তো সার্কেলের যদি হয় তাহলে এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 গুণন হাফ, যেহেতু তার মানে হচ্ছে অর্ধেক, এটা আমরা বুঝতে পারলাম। তো তার পরবর্তীতে আমাদের কি করতে হবে, আরেকটা এই বরাবর আমরা তাহলে কি আসবে, এই বরাবর বের করার জন্য আমাদের কিন্তু আরেকটা মান আসবে, সেটা হচ্ছে 0.11 r টু দি পাওয়ার 4 এটা। তো এখন আসো তার পরবর্তীতে আমরা যদি কোয়ার্টার বৃত্ত নেই, কোয়ার্টার বৃত্ত ধরলাম এরকম, তো এটার ক্ষেত্রে আমাদের কেমন হবে, এটা হচ্ছে ওই যে 0.11 ছিল এখানে সার্কেল, দেন হচ্ছে এটা হচ্ছে 0. ধরো এখানে কেন্দ্র এটা, তো এটার ক্ষেত্রে আমাদের 0.11 r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 হবে, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 0.11 r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 হবে। তো এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ভালোভাবে ম্যাথ করতে পারবো, এবং যেভাবে বুঝাইলাম এইভাবে তোমাদের হচ্ছে চিত্রের সাহায্যে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুবই সহজ হবে তোমাদের জন্য। এতটুকু ছিল। তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে আর কি বের করতে হবে, এখন আমরা যদি একটু ম্যাথে চলে যাই, আমরা ম্যাথ করব যে এই সূত্র দ্বারা কিভাবে সহজে অতি সহজে ম্যাথ করা যায়। আমরা একটা একদম সিম্পল একটা ম্যাথ দেখব, তার পরবর্তীতে আমরা হচ্ছে টি সেকশন বা আই সেকশন যে কোনো একটা ম্যাথ দেখব, তো তার পরবর্তীতে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।
আচ্ছা, মোমেন্ট অফ ইনারশিয়ার একটা যদি ম্যাথ দেখি, আমরা এতক্ষণ পর্যন্ত যে সূত্র দেখছিলাম সেই সূত্র অনুযায়ী যদি আমরা এই ম্যাথটা করতে যাই, আমরা কিন্তু আরো সূত্র আছে, একটা সূত্র যেই মানে যে কোনো ম্যাথ ওই একটা সূত্র দিয়ে করা যায়, তো ওটা একটু ব্রড হয়, মানে বড় হয়। তো আমরা এভাবে যদি একটু শর্টলি যে সূত্রগুলো দেখলাম সেই সূত্র অনুযায়ী যদি আমরা এই ম্যাথটা সমাধান করি, তো সলিউশন দেখো একদমই সহজ। যেটা হচ্ছে আমরা প্রথমত ত্রিভুজ দেখছি, তারপর আয়তক্ষেত্র দেখছি এবং সার্কেল দেখছি, হাফ সার্কেল দেখছি, কোয়ার্টার বৃত্ত দেখছি। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখে ফেলছি অলরেডি যে এইগুলোর জন্য আমাদের হচ্ছে সূত্র কেমন হয়। তো দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের এ বি অক্ষের বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলছে। তোমাদের বরকেন্দ্র বরাবর বের করতে বলে, যদি বরকেন্দ্র বরাবর বের করতে বলে তাহলে তোমাদের হচ্ছে আগে এই সেকশনটার বরকেন্দ্র বের করে নিতে হবে। বরকেন্দ্র ধরো এরকম পজিশনে আসবে, তো এরকম পজিশনে একটা অক্ষ আসবে, সেই অক্ষ বরাবর হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। বাট এইরকম একটা চিত্র আসছে যেটা হচ্ছে আমাদের এ বি অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলছে। তো এগুলো কিন্তু খুব সহজ। তো দেখো আমাদের কিভাবে বের করি, যেটা হচ্ছে আই এ বি, মোমেন্ট অফ ইনারশিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়, মোমেন্ট অফ ইনারশিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই মোমেন্ট অফ ইনারশিয়া আসলে মূলত তোমাদের কি বোঝায়, যেটা হচ্ছে একটি ঘূর্ণনের বাধা একটা, সেটা। তো এখন আই এ বি সেটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব, দেখো আমরা ত্রিভুজ সেকশন শিখছিলাম তাই না? তো ত্রিভুজ সেকশনে এই বরাবর দেখো তো একটা রেখা গেছে কিনা, এ বি বরাবর যদি রেখাটা এই বরাবর গেছে কিনা। তো তাহলে এই বরাবর যদি হয়, আমাদের এটা ছিল এইচ, এটা ছিল বি, তাহলে আমরা কি লিখছিলাম, বি এইচ কিউব ডিভাইডেড বাই হচ্ছে কি ছিল, এটা 12 ছিল। সেন্টার দিয়ে গেলে আমাদের বি এইচ কিউব ডিভাইডেড বাই কি ছিল, 36 ছিল। তো আমরা কোনটা নিব, এটা না, আমাদের এবি বরাবর আমরা নিচ দিয়ে গেছে, তার মানে কি বি এইচ কিউব ডিভাইডেড বাই 12 নিলাম। এটা কয়টা আছে, এই একটা সেকশন, এই 2 নাম্বার সেকশন, আমরা 1 2 দিয়ে দিলাম। তো তাহলে কয়টা আছে, একই তো, এটাও এক, এটাও এক। তো এটার হাইট কিন্তু বলা আছে, হাইট কত বলা আছে, হাইটটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তো এখন আমাদের এটা 2 দ্বারা গুণ করে দিতে পারি, কারণ এক এক একই তো জিনিস। তো আচ্ছা তোমরা যদি এইভাবে না করো তাহলে এটার জন্য আলাদাভাবে আবার এইটা আরেকবার লিখতে পারো, তার মানে কি আমি 2 দ্বারা গুণ করতে পারি। তো এখন আসো আমাদের যে আয়তক্ষেত্র আছে সেটাকে আমরা 3 নাম্বার সেকশন বললাম। তো আয়তক্ষেত্র যদি ধরো এইরকম আয়তক্ষেত্র আছে, এই বরাবর যদি আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলতো, আমরা কি করতাম, এটা যদি বি ছিল দেন হচ্ছে এটা তো এখন এইচ ধরা আছে, এইচ ধরলাম বা 30 সেন্টিমিটার, একই কথা। এটা হচ্ছে আমাদের ডি ধরছিলাম, ডিটা এখানে কত 30, আর এটা এইচ এখানে কত 30, একই কথা, তুমি এইচ ধরতে পারো। তাহলে এখন এটা কি হবে, এটার ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করছিলাম বি ডি কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত ছিল, 3 ছিল। এখন এখানে যদি সেন্টার থাকতো তার মানে আমরা লিখতে পারতাম বি ডি কিউব ডিভাইডেড বাই 12 লিখছিলাম। বাট আমাদের ক্ষেত্রে কাজে লাগবে কোনটা, এইটা। দেখো এই বরাবর গেছে না একটা আয়তক্ষেত্র, এইটার ধরো এই হাফ সার্কেলটা নাই, হাফ সার্কেলটা ধরি না, ধরছি নাই। তো তাহলে আমরা এটা কি করছি, এটা নিতে পারি, তাহলে এটা কি প্লাস হবে, দেন হচ্ছে বি ডি কিউব ডিভাইডেড বাই 3 নিলাম। তো এখন আসো আমাদের সব কাজ শেষ। এখন এই যে 4 নাম্বার সেকশনে আমরা দেখতেছি এটা হচ্ছে হাফ সার্কেল। হাফ সার্কেলটা কি কোনো হ্যাশ করা আছে, ব্লক করা কিন্তু নাই, তাহলে আমাদের এটা কিন্তু ফাঁকা অংশ। সেই ফাঁকা অংশটা যদি আমরা মাইনাস করতে হবে, সব সময় ফাঁকা অংশ কি করতে হবে, মাইনাস করতে হবে। তো আমরা যদি এই হাফ সার্কেলটুকু মাইনাস করে দেই তাহলে কি হবে, হাফ সার্কেল মাইনাস করে দেই, এই বরাবর গেছে, এই বরাবর গেলে আমরা লিখতে পারতাম পাই টু দি পাওয়ার 4 64, দেন হচ্ছে হাফ সার্কেল যেহেতু তার জন্য 2 গুণ, এই যে আমরা হচ্ছে এটা দেখতে পাই পাই ডি টু দি পাওয়ার 4, ডি কত 24 ইনটু ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 164 গুণন 2, তার মানে 128। এই হচ্ছে আমাদের ম্যাথ, সমাধান শেষ, আর কিছু নাই কিন্তু। তো এতটুকুই আমাদের হচ্ছে, যদি সূত্র প্রয়োগ করে আমরা করতে চাইতাম অনেক কিন্তু বড় হয়ে যেত, অনেক ম্যাথটা অনেক বড় হয়ে যেত। তো আমরা সূত্র প্রয়োগ ছাড়া আমরা যদি এইভাবে শর্টলি আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু এইভাবে কিন্তু সহজ হয়। তো এখন মান বসাও, মান কত, বি এর মান এখানে ক্ষেত্রে এইটুকু কিন্তু আমাদের হচ্ছে বি, দেন হচ্ছে 9, এটা হচ্ছে ত্রিভুজের বি 9 সেন্টিমিটার। এখানে কিন্তু লক্ষণীয় এইখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের দেওয়া আছে 12 সেন্টিমিটার, এখান থেকে আমরা এই ত্রিভুজের এভাবে বের করে নিছি, সেটা হচ্ছে 9 সেন্টিমিটার, দেন হচ্ছে আর বাদ বাকি 3 সেন্টিমিটার। তো এখন আসলে আমাদের হচ্ছে বি এইচ কিউব, বি কত আমাদের 9 ইনটু হচ্ছে এইচ কিউব মানে 30 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 ইনটু হচ্ছে 2, তার পরবর্তীতে প্লাস বি ডি কিউব, বি কত, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের হচ্ছে বি, বি কত 30, এই যে 30 নিলাম ইনটু ডি কিউব তার মানে 30, এই যে 30 কিউব ডিভাইডেড বাই 3,
তার পরবর্তীতে মাইনাস করতে হবে আমাদের কত পাই ডি টু দি পাওয়ার 4, ডি কত আমাদের 24, এই যে 24 এটার উপর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 128। তো এখন আমাদের একটা রেজাল্ট চলে আসবে, সেই রেজাল্টটা যদি আমরা বের করি তাহলে যেটা আসবে এটা আসবে 3023 দেন হচ্ছে 56.66 সেন্টিমিটার ছিল সবগুলো মান, এটার পাওয়ার হবে 4। মোমেন্ট অফ ইনারশিয়ার একক হচ্ছে লেন্থ ইউনিট দেন হচ্ছে পাওয়ার 4 হয়। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, আমরা আরেকটা নতুন উপায়ে আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে এই ভরকেন্দ্রের। তো আমরা একটু দেখি প্রবলেম নাম্বার 2 তে কি আছে। চিত্রের সেকশনের ভরকেন্দ্রগামী বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করো। তো আমরা বলছিলাম কেন্দ্র এবং ভরকেন্দ্র এই চ্যাপ্টারটা লাগবে। তো এই যে কেন্দ্রের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই তাহলে আমাদের কি করতে হয় দেখো। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদের আগে কেন্দ্রগামী যেহেতু বলছে তার মানে আমরা হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে কি করব, ভরকেন্দ্র নির্ণয় করব। তো এখন আসো আমাদের তাহলে কেন্দ্র বের করে নিতে হবে, তাহলে x বার এবং y বার বের করতে হবে। x বার যদি বের করতে চাই তাহলে আমাদের দেখো এখানে কি হয়, এখানে আমাদের হচ্ছে y অক্ষে প্রতিসম, তাহলে মানে y অক্ষকে আমরা এভাবে ভাগ করতে পারি, এভাবে ভাগ করতে পারি, তার মানে এই পাশেও যা থাকে এই পাশেও তাই থাকবে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে আমরা 30 কে যদি আমরা কি দ্বারা ভাগ করব, 30 কে আমরা ভাগ করব, যেহেতু y অক্ষে আমরা সলিউশন লিখে নেই আগে, সলিউশন y অক্ষে প্রতিসম, তাহলে x বার ইকুয়াল টু আমরা পাবো 30 ডিভাইডেড বাই হচ্ছে মানে বড়টা কিন্তু নিতে হবে, তাহলে হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখন আমাদের কি y বার বের করতে হবে। y বার বের করার জন্য আমাদের কি করতে হবে, y বার কিন্তু আমরা ধরো উপর থেকে কতটুকু জায়গায় আমরা যাব যে এটা অর্ধেক হয়ে যাবে বা মেইন একদম বিন্দু কেন্দ্র পর্যন্ত যাব এটা কিন্তু আমরা জানি না। তাহলে a1 y1 তারপর হচ্ছে a2 y2 তারপর হচ্ছে a3 y3 কিন্তু বের করতে হবে। তার পরবর্তীতে আসো a1 প্লাস a2 প্লাস a3 এটা কিন্তু আমাদের লাগবে। তো এখন আসো a1 কি, a1 আমাদের হচ্ছে ধরলাম এটা 1 নাম্বার সেকশন, তারপর হচ্ছে এটা 2 নাম্বার সেকশন, এইভাবে আমরা ভাগ করে দিলাম, এটা হচ্ছে 3 নাম্বার সেকশন। তো 1 নাম্বার সেকশনে আমরা যদি a1 বের করতে চাই, a1 তাহলে কি হবে, এই দুটো এটাকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 20 ইনটু হচ্ছে প্রস্থ 5 ইনটু হচ্ছে y1 তাহলে কিভাবে বের করে, এখানে আমরা হচ্ছে রেফারেন্স অক্ষ আঁকবো, এইখান থেকে কোন সেকশন নাই 1 নাম্বার সেকশন পর্যন্ত আমাদের যেতে হবে, 1 নাম্বার সেকশনের এই পয়েন্ট পর্যন্ত যেতে হবে, এই পয়েন্ট পর্যন্ত যদি যাই মানে 1 নাম্বার সেকশনের কেন্দ্র পর্যন্ত, তাহলে কত যেতে হবে 5 20, 5 আর 20 এ কত 25 এবং এই 5 এর অর্ধেক পর্যন্ত যেতে হবে, তাহলে 25 প্লাস হচ্ছে মানে y1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসবে 25 প্লাস হচ্ছে বা আমি একটু ভালোভাবে দেন হচ্ছে 5 সেন্টিমিটার, তারপর হচ্ছে 20 প্লাস হচ্ছে 5 এর অর্ধেক 2, দেন হচ্ছে আমরা যদি এটা বের করি তাহলে আমাদের কত আসবে 27.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে y2 যদি আমরা বের করে নেই এইভাবে, দেন হচ্ছে এই পর্যন্ত যেতে হবে, এখান থেকে এই পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা 5 দেন হচ্ছে 20 এর অর্ধেক, 5 প্লাস হচ্ছে 20 এর অর্ধেক, তাহলে কত আসলো আমাদের হচ্ছে 15 সেন্টিমিটার। তারপর হচ্ছে y3 এটা যদি আমরা বের করি তাহলে এইখানে এই পয়েন্ট পর্যন্ত যেতে হবে, যেটা হচ্ছে 5 এর অর্ধেক, এই যে 5 ডিভাইডেড বাই 2 তার মানে 2.5 সেন্টিমিটার। আমরা সবগুলো বের করে নিলাম, তাহলে আমরা 27.5 বসাইলাম। তার পরবর্তীতে আমরা হচ্ছে a3 তে a2 আমরা বসাবো কত, এই 2 নাম্বার সেকশন, সেটা হচ্ছে 20 ইনটু হচ্ছে 5, 20 ইনটু হচ্ছে 5, তারপর হচ্ছে এটা যেহেতু আয়তক্ষেত্র, তার পরবর্তীতে আমাদের হচ্ছে তারপর হচ্ছে y2 আমাদের কত আছে 15 সেন্টিমিটার, তারপর প্লাস a3 আমাদের হচ্ছে 3 নাম্বার সেকশনের ক্ষেত্রফল 5 ইনটু হচ্ছে 30, 5 ইনটু হচ্ছে 30, তারপর হচ্ছে y3 টা আমাদের কত 2.5, তারপর পরবর্তীতে আমাদের হচ্ছে a1 কত, a1 হচ্ছে 20 ইনটু 5, তারপর হচ্ছে প্লাস 20 ইনটু 5, তারপর হচ্ছে প্লাস 5 ইনটু হচ্ছে 30, এই জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা হচ্ছে y বার কিন্তু এখান থেকে পেয়ে যাব, y বার আসবে আমাদের হচ্ছে 13.2 সেন্টিমিটার। তো এখন আমাদের কিন্তু কাজ শেষ হয় না, আমাদের হচ্ছে এখন এই সূত্রের মাধ্যমে আমাদের বের করতে হবে। এই সূত্রের মাধ্যমে কি বের করতে হবে, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। কিভাবে বের করব দেখো। তো এখন আমরা ix ভরকেন্দ্রগামী xx অক্ষের সাপেক্ষে, কার সাপেক্ষে xx অক্ষের সাপেক্ষে, আমরা ধরো এইখান বরাবর আমাদের একটা পয়েন্ট আসছে, তো এই বরাবর এবং এই বরাবর আমাদের দুটো অক্ষ আছে, একটা হচ্ছে x অক্ষ
আর একটা হচ্ছে y অক্ষ। তো x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তাহলে ixx বা xx অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া, ixx এটা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে xx অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য ICG নিতে হয়। প্রথমত আমাদের হচ্ছে কয়টা সেকশন আছে? I1 এক নাম্বার সেকশন, 2 নাম্বার সেকশন, 3 নাম্বার সেকশন, তার মানে I1 I2 প্লাস হচ্ছে I3 এটা নিতে হবে। তো এখন আসো I1 এর ক্ষেত্রে, I1 এর ক্ষেত্রে আমাদের সূত্র তো এটা, তো ICG বসাইতে হবে। I1 এর CG কি হতে হবে? CG যদি আমরা বসাই তাহলে হচ্ছে এটা কি হবে? BD কিউব বা 12। তাহলে আমরা বসাই BD কিউব ডিভাইডেড বাই 12। তো এখন তার পরবর্তীতে আমাদের হচ্ছে ICG বসাইলাম, কারণ CG বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু এটা। তো x বরাবর যেহেতু নিচ্ছি তাহলে আমাদের হচ্ছে b কোনটা? 20 এন্ড হচ্ছে d কিউব 5। তাহলে BD কিউব ভাগ 12, তার পরবর্তীতে প্লাস AD স্কয়ার, a এটার a কত? এটার a বসাইতে হবে, তার মানে a1 দেন হচ্ছে d স্কয়ার। d স্কয়ার মানে কি? এই xx এর ক্ষেত্রে আমাদের হচ্ছে y বরাবর হচ্ছে আমাদের ডিসটেন্স গুলো নিতে হয়, তার মানে y বার যেটা পাইছি সেটা থেকে আমাদের মাইনাস হবে y1 এটার উপর স্কয়ার, এটা হচ্ছে d। এই যে আমি এখানে লিখে রাখছি। তার পরবর্তীতে আসো এখন I2 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা, দেন হচ্ছে BD কিউব ভাগ 12 হবে, দেন হচ্ছে তার পরবর্তীতে প্লাস আমাদের A2, দেন হচ্ছে y বার মাইনাস হচ্ছে y2, দেন তার পরবর্তীতে আমাদের হচ্ছে আবার দেন হচ্ছে BD কিউব ডিভাইডেড বাই 12 3 নাম্বার সেকশনের জন্য, দেন হচ্ছে প্লাস A3, দেন হচ্ছে y বার মাইনাস হচ্ছে y3 এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার। তো এখন যদি আমরা মান বসাই দেন হচ্ছে b, এটার ক্ষেত্রে b কত? দেন হচ্ছে x বরাবর যেহেতু নিচ্ছি তাহলে আমাদের এখানে কিন্তু 20 আসবে। d কিউব, d মানে 5 কিউব ডিভাইডেড বাই 12, তার পরবর্তীতে প্লাস প্লাস হচ্ছে 20 ইনটু 5 মানে এটার ক্ষেত্রফল, তারপর হচ্ছে y বার আমাদের কত আসছে? 13.2 মাইনাস হচ্ছে y1 কত আসছে? y1 হচ্ছে 27.5, তো এটার উপর স্কয়ার, তার পরবর্তীতে প্লাস bd কিউব, bd মানে এটার b কত? মানে x বরাবর, যেহেতু x বরাবর কাজ করতেছে b 5, তাহলে ইনটু হচ্ছে d কিউব, d কত? 20 কিউব ডিভাইডেড বাই 12, তার পরবর্তীতে প্লাস আমাদের হচ্ছে কি a2, a2 আমাদের কত? এটা হচ্ছে 5 ইনটু 20 5 ইনটু হচ্ছে 20, তার পরবর্তীতে ইনটু আমাদের y বার 13.2, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে কি আছে? মাইনাস করতে হবে হচ্ছে এটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে y বার, দেন হচ্ছে y2 নিতে হবে, y2 আমাদের কত আছে? 15 এটার উপর স্কয়ার, তারপর প্লাস আমাদের হচ্ছে আবার bd কিউব নিতে হবে, দেন হচ্ছে 3 নাম্বার সেকশনের জন্য, দেন হচ্ছে b এখানে কত আমাদের? 30 নিলাম ইনটু হচ্ছে d কিউব মানে 5 কিউব ডিভাইডেড বাই 12 ইনটু হচ্ছে সরি এখানে প্লাস, দেন হচ্ছে a3 মানে কত? 5 ইনটু হচ্ছে 30, দেন হচ্ছে তার পরবর্তীতে আমাদের y বার 13 কত আছে? 2, দেন হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে y3 কত? 2.5 এটার উপর স্কয়ার। তো আমরা এইটা ক্যালকুলেশন করার পর আমরা একটা মান পাবো, সেটাই হচ্ছে x এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া। সেটা আমাদের কত আসবে? 41800.66 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের आंसर। তো এটা হচ্ছে IXX বরাবর, তাহলে YY বরাবর তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তো YY বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া যদি বের করতে চাই তাহলে আমাদের দেখো কেমন হয়। তাহলে YY বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমি একটু মুছে নেই। তাহলে YY বরাবর দেখো I বরাবর, এটা আমরা কিন্তু শর্টলি করতে পারি কিভাবে? দেখো একটা আয়তক্ষেত্র, এটার হচ্ছে সেন্টার এটা, তারপর হচ্ছে এটার সেন্টার এটা, তারপর সরি এটার সেন্টার ধরলাম আমি এখানে, দেন হচ্ছে এইটার সেন্টার ধরলাম এখানে। তো প্রতিটার সেন্টার দিয়ে কিন্তু পাস হয়েছে, তার মানে কি ভরকেন্দ্র দিয়েই পাস হয়েছে, প্রতিটার সেকশনের ভরকেন্দ্র দিয়ে পাস হয়েছে। তো তাহলে একটা আয়তক্ষেত্রের যদি ভরকেন্দ্র দিয়ে পাস হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারছিলাম? BD কিউব ভাগ 12। তাহলে প্রতি এটার ক্ষেত্রেও BD কিউব ভাগ 12, এটার ক্ষেত্রেও BD কিউব ভাগ 12। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এটা লিখতে পারি এক নাম্বার সেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে DB কিউব হবে, DB কিউব ডিভাইডেড বাই 12, তার পরবর্তীতে প্লাস DB কিউব ভাগ 12, তার পরবর্তীতে প্লাস DB কিউব ভাগ 12। তো এখন এটা D কত? দেন হচ্ছে D আমাদের হচ্ছে যেটা অক্ষ নিচ্ছি ওটাই ফ্রি থাকে শুধুমাত্র, তো এখানে 5 ফ্রি থাকবে ইনটু হচ্ছে 20, এটা হচ্ছে কিউব হবে ডিভাইডেড বাই 12, তারপর পরবর্তীতে প্লাস D এখানে হচ্ছে D, দেন হচ্ছে আমাদের কোনটা ফ্রি থাকবে? 20, এটা ফ্রি থাকবে, দেন হচ্ছে D কিউব মানে 5 কিউব ডিভাইডেড বাই 12, তারপর হচ্ছে প্লাস D কত আমাদের? D এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 5 ইনটু হচ্ছে
30 এটার উপর কিউব ডিভাইডেড বাই 12। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু মান চলে আসবে, সেই মানটা আমাদের কত আসে, সেটা মানটা যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে ওই আসতেছে হচ্ছে 14791। 14791 দশমিক আমাদের কত আসছে, দশমিক হচ্ছে 68 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা একটা অ্যানসার। তো মোমেন্ট অফ ইনারশিয়া বরকেন্দ্রগামী যখন বের করতে বলবে, বরকেন্দ্র বের করতে হবে, তার পরবর্তীতে আই এক্স আর আই ওয়াই বা এই জিনিসগুলো আমাদের কিন্তু বের করতে হবে। যে অক্ষ বলবে সেই অক্ষ দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এতটুকু ছিল মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়ার বেসিক এগুলাই। দেন হচ্ছে এই ম্যাথগুলো যদি পারো তাহলে এই সূত্র এবং হচ্ছে ওই যে শর্টলি সূত্রগুলো, এই সূত্রগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার সবগুলো ম্যাথ কিন্তু তুমি পারবে। তো এই ম্যাথগুলা যদি তোমার স্যারে কম্বাইন করে প্রশ্ন করে, যে এই দুইটা মিলে কম্বাইন করে প্রশ্ন করবে, বলকেন্দ্র এবং হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া দুইটা মিলে, দুইটা চ্যাপ্টার মিলে একটা ম্যাথ দিতে পারে। তো একটা ম্যাথই দিবে আশা রাখা যায়। তো যদি এরকম দেয় তাহলে কিন্তু তোমরা হচ্ছে সমাধান করতে পারবা আশা রাখছি। বলকেন্দ্র এবং হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া এটা দুইটা মিলে একটা ম্যাথ থাকতে পারে, আবার কপাল ভালো হলে দুইটা কিন্তু পাইতে পারো। তো এই ছিল আমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসের পার্ট নাম্বার 2। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ, ভালো পরীক্ষা দাও। দেন হচ্ছে আমাকে সময় দেওয়ার জন্য ম্যানি থ্যাঙ্কস। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।